এই খাটো পোশাক পরে আমাকে আকৃষ্ট করতে চাস? তোর কি মনে হয় তোকে দেখে আমি পাগল হয়ে যাব? হায়নার মতো শরীর খুবলে খেয়ে ধর্ষক হব? তাহলে মনে রাখ, তোর মনোবাসনা কখনো পূর্ণ হবে না। বলে হামরাজ ঠাস করে শাহজিয়ার গালে চড় বসিয়ে দিল। শাহনিয়ারকে খাটো পোশাকে দেখে তার আক্রোশের রাগ ভুলে যায়। শাহনিয়ার চরের আঘাত তাল সামলাতে না পেরে সাদা টাইলসের উপর পড়ে যায়। করুতে ভুরু বাঁকিয়ে রকরকা ভাব করে গালে ডান হাত রেখে হামরাজের দিকে তীক্ষ্ণ দৃষ্টিকোণ ফেলে। হামরাজ যে তার গায়ে হাত তুলবে তার ধারণাই ছিল না। সে দাঁড়িয়ে তীরে এসে হামরাজের কলার চেপে ধরে খসখসে গলায় বলে, কেন হারিস, কেন? তুই কেন আমায় স্পর্শ করছিস না? দেখ কি নেই আমার। একটা মেয়ের মধ্যে যে রূপটা থাকা দরকার তা আমার মধ্যে ঢেউয়ের মধ্যে বইছে। তোর বিছানা কাঁপানোর ক্ষমতা রাখি, আগুন লাগিয়ে দিতে পারি তোর শরীরে। তাও তুই আমার থেকে দূরে থাকিস কেন রে, বলতো? হামরাজের কাছে শাহনিয়ার প্রতিটা কথা বিষদারক অজগর সাপের ন্যায় মনে হচ্ছে। যে শাহনিয়ারকে সে আপু ডাকতে পাগল, সে আপু নামক পবিত্র সম্পর্কটি শাহনিয়ার তিরস্কার করল। তার মনের গহীনে এত বড় জখম দিয়ে বসলো। সে তো এমন চায়নি। তার বোন নেই বলে শাহনিয়ারকে নিজের বোনের চোখে দেখেছিল। সেই বোন কিনা তার শরীর দেখে বিছানায় যেতে চাই। হামরাজ তার কলার থেকে শাহানিয়ার হাত ছড়িয়ে পুনরায় চর বসিয়ে দিল। বর্ষাকালের চামড়ায় 5 আঙ্গুলের দাগ বসে যায় হামরাজের হাতের। এবারের চরে শাহানিয়ার ঠোঁট ফেটে রক্ত কিঞ্চিত পরিমাণ গড়িয়ে পড়ে। দাঁতের কোনা ফেটেছে, যা হামরাজ দেখেও না দেখার ভান করে রইল। শাহানিয়ার রাঙান্বিত অক্ষিযুগল নিক্ষেপ করে বলে, এর শোধ তোকে দিতেই হবে হারিস, শুধু অপেক্ষা কর। হামরাজ ঠাট্টার সুরে শার্টের কলার অবিকল করে বলে, হারিস হামরাজকে কাঁচা খেলোয়াড় ভাবিস? অনার্সের ছাত্র বলে নাকে দোদকা ছাত্র মনে করিস না? তোর মতো মেয়েকে ছাড় দিয়ে দেব? তুই আমার গুরুজন হলেও সেটার মান্য তুই রাখিসনি। অতঃপর আমিও ছাত্রীর মান্যতা রাখবো না। তুই দেখবি আমাকে এই হামরাজকে হেনস্থা করার শাস্তি কেমনে দেয়। শাহানিয়ার দাঁতে দাঁত চেপে কটমট চাহনি নিয়ে বলে, বেশি পাখা গজেছে তোর, শেষ পরিণতি আমার পায়ের কাছে ঠেকবে বলে দিলাম। হামরাজ পাত্তাহীন ভাব নিয়ে পড়ার টেবিলের কোণায় এসে দাঁড়িয়ে যায়। ইতিমধ্যে সমাপ্ত করা অ্যাসাইনমেন্টের কাগজপত্র স্টাপলার করে নিল। তার পাশে জলজ্যান্ত কোনো মানব দাঁড়িয়ে আছে। তার ভঙ্গিমায় কোনো প্রতিক্রিয়া লক্ষ্য হলো না। শাহানিয়ারকে ইগো দেখানোর কারণে সে খুব চটে গেল। চেঁচিয়ে কিছু বলতে নিবে, এর আগেই হামরাজ কাগজপত্র ব্যাগে গুছানোর দশায় বলে, আই ডিডন্ট লাইক এনি থার্ড পারসন ইন মাই রুম। গেট লস্ট ফ্রম হেয়ার। শাহানিয়ার দাঁতে দাঁত চেপে অপমানিত বোধ করল। সোজা রুম থেকে প্রস্থান করে। হামরাজ ছেলেটা নাছোড়বান্দা, সব খেলায় জয়ী হওয়ার ক্ষমতা রাখে। তবে তার মনটা অজান্তেই খারাপ হয়ে গেল। ব্যাগ গুছিয়ে রুমের দরজা লক করে বেরিয়ে পড়ে বাসা থেকে। গ্যারেজে এসে বাইকে উঠে বসে হেলমেট মাথায় পরে চাবি দিয়ে বাইক চালু করে রওনা হলো। তার গন্তব্য এই মুহূর্তে একটাই, সেটা হলো নয়াগ্রাম নদীর কিনারায়। সেখানে কড়া রোদেলা দুপুরের সুপ্ত রোদ হানা দেয় জলপ্রপাতের উপর। নায়াগ্রা নদীটির উত্তর আমেরিকার মধ্যে অবস্থিত, কিন্তু এটির জলপ্রপাত পাশাপাশি 3টি জায়গায় অবস্থান করে। তার মধ্যে একটি হলো কানাডা ফলসে। নদীর কিনারায় রয়েছে একটি আলিশান টুরিস্ট রেস্টুরেন্ট, যেখানে পর্যটকদের জন্য সুস্বাদু রেসিপির আয়োজন করা হয়। কানাডার জলপ্রপাতের মধ্যে সেরা জলপ্রপাত হলো নায়াগ্রা নদী, যার প্রশংসায় পঞ্চমুখ পর্যটকগণ। বাইক পেশে দাঁড় করিয়ে পানির উপর কাঠের ছাদে বসে পড়ে। পানিতে পা ডুবে মন খারাপের কারণ ব্যক্ত করার মতো হলো। হারিস হামরাজ হলো জনাব হেদায়েত রিয়ান আর মিসেস জাহানারার ছেলে। ওনাদের আর কোনো সন্তান নেই, শুধুমাত্র হামরাজ ছাড়া। কিন্তু সে ক্ষত পেয়েছে হৃদয়ে। সেটি কেউ না দিলেও পরিবারের দ্বন্দ্ব ক্রিয়ার ঠিকই সকলের অগোচরে পেয়ে যায়। বয়সে 22 বছর পূর্ণ হয়েছে। সুপ্ত অস্থির প্রকৃতির মানুষ, অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সে দেখতে দপদপে হলুদেটে ফর্সা রঙের, যার ফলে শরীরের রঙটা সূর্যে আলো এমনকি জ্যোৎস্না রাতেও ফুটে ওঠে। চুলের রেশতা তেলের কারণে জর্জরিত হয়ে থাকে। বাদামি রঙের আইবুড়ো, ছাই রঙের চোখের মনি, হালকা গোলাপি রঙের ঠোঁট যুগল। 5 ফিট 9 ইঞ্চি লম্বায়। হাসলে গালে টোল সৃষ্টি হয়। চাপদারি থাকায় হাসিটা চওড়া হয়ে ফুটে ওঠে।
জিম করায় হাতের বাহুডোরা শক্তপোক্ত, চুল স্পাইক করলে দারুণ দেখায়। তবে মানুষটার মধ্যে রয়েছে গাম্ভীর্য ভাব, ভদ্রাগী, সহজে হাসতেই চায় না, সবসময় পড়াশোনায় ডুবে থাকে। বন্ধু মহলে থাকলে আড্ডায় আসর জমাতে বেশ পটু। কানাডায় সে বাবা মা ছাড়া থাকে, এমনকি কানাডার প্রতিটা কোণা তাকে জানান দেয় সে ভিনদেশে এক অচেনা পথিক। তার জন্মভূমি হলো বাংলাদেশ। সেখানে ঘিরে রয়েছে তার বাবা মায়ের অতুল স্মৃতি। বাবা মাহীন ছেলে কত দূরই বা ভালো থাকতে পারে। তবে তাদের জন্য কানাডার পড়াশোনা করতে এসেছে। এখানে তার ফুপির বাসা থাকে, যেখানে আপন বলতে একমাত্র তার ফুফি, ফুফা আর শাহানাজ। ফুপির বড় মেয়ে হলো শাহানিয়ার আর ছোট ছেলে হলো শাহানাজ। শাহানাজ খুব চঞ্চল প্রকৃতির ছেলে, সবেমাত্র সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে শাহানিয়ার হামরাজ থেকে বয়সে 7 বছরের বড়। সে হলো বিশ্রী, নোংরা, মন মানসিকতাপূর্ণ হামরাজের ভার্সিটির বিপি, অথচ সেখানে তাকে ভালোবাসে। অন্যদিকে শাহানিয়ার হামরাজ থেকে বয়সে 7 বছরের বড়। সে হলো বিশ্রী, নোংরা, মন মানসিকতাপূর্ণ মেয়ে, হামরাজের ভার্সিটির বিপি, অথচ সেখানে তাকে ভালোবাসে, তার সংস্পর্শ পেতে চায়। ভার্সিটির মধ্যে এমন আচরণ করে যেন তার চেয়ে সৎ ভালো চরিত্রের বিপি আর কেউ নেই, বরঞ্চ আবডালে সে চলে নোংরামি ভাবে। হামরাজকে অনেকবার বিছানায় আসার অফার দিয়েছে, কিন্তু সে তাকে বোনার ভিপি ছাড়া অন্য কিছুই ভাবেনি। শাহানিয়ার সহ্য হতো না, এত হ্যান্ডসাম গুড লুকিং ছেলে কিনা তাকে রিজেক্ট করেছে। এই ব্যাপারটি মানতে পারতো না। সেই সুযোগটা আজ লুট পেতে চেয়েছিল। বাসায় হামরাজ একা ছিল। ফুপু ফুপি মিলে এডওয়ার্ড আঙ্কেলের বাসায় গিয়েছে। এডওয়ার্ড আঙ্কেলের নাতনির জন্মদিন উপলক্ষে দাওয়াত ছিল। হামরাজকে নিয়ে যেতে চাইলেও সে বারণ করে দেয়, কারণ সে অ্যাসাইনমেন্ট লেখায় ব্যস্ত ছিল। তার না যাওয়ার কারণ যে কালরূপে হানা দেবে কে জানতো। শাহানিয়ার বাসায় ছিল, এ ব্যাপারে অবগত ছিল না হামরাজ। ফুপু ফুপি যাওয়ার খানিকক্ষণ পর শাহানিয়ার রুমে প্রবেশ করে, তাও খাটো পোশাক পরিহিত নারী হয়ে, যাকে দেখতে পুরো আবেদনময়ী নারী লাগছিল। কিন্তু খাটো পোশাক দেখে তার আবেদনময়ী রূপের খারাপ প্রভাব পড়েনি হামরাজের উপর। সে কথার ছলে ঠিকই নিজের ফুফাতো বোনের গালে চর বসিয়ে দিল। এর পরবর্তী শোধবোধ কী হবে তার জানা নেই। হৃদয়ের অন্তরাল হতে হতাশাময় শ্বাস বেরিয়ে পড়ে। নিজের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটানোর পর খেয়াল করে ঘদুলিবেলা লগ্ন আরম্ভ হয়েছে। তার জীবনটা কোনো গতিতে চলছে, তার কোনো সন্ধান নেই। আকাশসমুদ ফোনের তীব্র ভাইব্রেশন ধ্যান ফিরে পায়। ফোনটি সাউন্ড রাখতে প্রায় অনিয়ম করে। ফোন সাউন্ড রাখলে নাকি তার পড়ায় ব্যথা সৃষ্টি হয়। আসল পড়ুয়া যাকে বলে তার দৃষ্টান্ত রূপ বোঝায় হামরাজকে। কলটি রিসিভ করে কানে ধরে। অপর পাশের কণ্ঠস্বর শুনে প্রখরভাবে চিনতে পারল। কণ্ঠটি ছিল তার বান্ধবী জিনিয়ার। কানাডার মধ্যে তার জানের জিগের বেশটি বলতে জিনিয়া হলো প্রধান। জিনিয়া হামরাজকে আশ্চর্যজনিত কণ্ঠে ফেসে ফোসানো গলায় বলে, দোস্ত, তুই কি নিজের মাথা খেয়েছিস? তোর আবার এমন কেন মনে হলো? কেন মানে? তুই কিছু জানিস না? তুই কি করলি? কি করলাম যে জানা দরকার? তুই ভার্সিটির ইন্টারন্যাশনাল ইভেন্ট পার্টিতে শাওরিয়ার ম্যামের ডান্স পার্টনার হয়েছিস। লাইক সিরিয়াসলি? তুই তো ওনাকে 2 চোখে সহ্য করতে পারিস না, তারপর কোন কারণে মহাভারত অসত্য করে পার্টনার হতে গেলি? হোয়াট ননসেন্স! আমি কখন ইভেন্ট পার্টিতে শাহানিয়ার ম্যামের ড্যান্স পার্টনার হলাম? মানে তুই হোসনি? অন্যথায় তোর নাম অ্যাড করেছে কে? ওয়েট, সেন্ড মি এ ইমেল অফ পার্টনারশিপ লিস্ট। জিনিয়া ওকে বলে কল কেটে দিল। ইভেন্ট পার্টির পার্টনার লিস্টটি সেন্ড করে হামরাজের ফোনে। সে থুতনির নিচে হাতের বর দিয়ে ভাবছে আসল কারণটা কি। তৎক্ষণাৎ মেসেজ পাওয়া ফোনের স্ক্রিনে চাপ দিল। হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছে জিনিয়া। সেখানে গোটা অক্ষরে টাইপ করা শাহানিয়ার প্লাস হামরাজ। নাম দুটি সংযোগ দেখে হামরাজের মাথায় আগুন ধাউ ধাউ করে জ্বলতে লাগে। ছবিটি দেখে ফোন লাগায় জিনিয়াকে। সে অপেক্ষায় ছিল কবে হামরাজ কল দেবে উক্ত বিষয়ের প্রেক্ষাপটে। কল পেতে রিসিভ করে বলে, ইয়েস বেব, দেখছিস? হামরাজ গজদাদের সংস্পর্শে শক্ত মুখর গলায় বলে, শোন, তোকে একটা কাজ করতে হবে। রেডি? ওকে, আই এম রেডি। একটা ভয়েস ক্লিপ পাঠাবো। এই পুরো রেকর্ড আজ ইভেন্ট পার্টির মতো মাইক্রোবক্সে শোনা চাই। জিনিয়া কলের মধ্যে ভুরু বাঁকিয়ে চিন্তিত সুরে বলে, কিসের ক্লিপ? জাস্ট ওয়েট অ্যান্ড সি।
আমরা জিনিয়াকে একটি ভয়েস ক্লিপ পাঠাই, সেটি জিনিয়া শোনার প্রস্তুতি নেই। আমরা যে কল হোল্ডে রেখে রেকর্ডিং প্লে করে। পাক্কা 10 মিনিট পর সে চিল্লাইয়া উড়ে এর গলায় সুর টান দিয়ে বলে, Babe, just unbelievable. Today, even gonna be mind blowing. ইয়া দ্যাটস ইট। জিনিয়া কল রেখে দিল। সে জানে তার কাজ কি এখন। সে বেরিয়ে পড়ে বাসা থেকে রেকর্ডিং স্টোরির জন্য। হামরাজ বাঁকা হেসে ফোনটা হাতের মুঠোয় ঘূর্ণিশল দশায় বলে, ডান্স পার্টনার আজ আপনার বাস এনিমেতে পরিণত হবে মিস ভিপি ম্যাম। হামরাজ শয়তানি হাসি ঠোঁটের কোণায় ঝুলিয়ে উঠিয়ে পরে নায়াগ্রা নদীর ধার থেকে কিছু দূর হেঁটে রেস্টুরেন্টে ঢুকতে যাবে। তখনই তার পা থেমে যায়। সে মুখ তুলে অগ্রে লক্ষ্য করে একটি মেয়ে। পোশাক আশাকে বিদেশি কি দেশে তা অনুধাবন করা কঠিন। তথাপি কঠিন চিত্র কাষ্টে অনুমান করে অবগত হলো মেয়েটি বধূ বেশি আছে। সে নিজে স্কার্ফ দিয়ে মুখ আসন্ন করেছে। পরনে সাদা রঙের বধূর খিল্লে বিশেষ পোশাকের পিছনে সাদা কালো রং মিশ্রিত পাথর, যা গোধূলির লগ্নতায় সূর্যের ঝাপসা আলোয় উজ্জ্বলতায় চিকমিক করছে। মেয়েটিকে দেখে লাগছে লুকিয়ে কোথাও পরখ করছে। মেয়েটির এবং বিদ লুকোয়িত ভঙ্গিমায় কৌতূহলী হয়ে পড়ে হামরাজ। ধীর গতিতে মেয়েটির পিছে এসে দাঁড়িয়ে যায়। কিন্তু আসার পর তার মাঝে শুরু হলো হৃদয় স্পর্শী সর্বনাশের প্রথম ধাপ। মেয়েটির চুল পনিটেইল করা ছিল, চুলের উপরে নেটের তৈরি ওড়না পেঁচানো, তবুও চুলের গোড়া কোমর অবধি ছড়িয়ে আছে, যার ফলে ঘন চুলের রেশমা হতে শ্যাম্পুর সুঘ্রাণ ছড়িয়ে পড়ে। হামরাজ অক্ষি বুঝে মেয়েটি চুলের গ্রান শুকে নিতে থাকে। মেয়েটির নিজের ঘাড়ে কারো ঘন নিঃশ্বাসে আবাস পেয়ে চমকে ওঠে। বয় তার হাত পা অবশয়ে পড়ে, শরীরে লোমহর্ষক আর্তকে রূপ নিল। তার নাকে বেশি আসছে তিক্ত পুরুষিলি পারফিউমের গ্রান। বুঝতে সক্ষম হলো যে তার পিছে কোনো পুরুষ দাঁড়িয়ে আছে। হামরাজ মেয়েটির চুলের গ্রান শুকতে থেকে দম আটকে এবং নিঃশ্বাস ফেলে বলে, মুগ্ধতর আসক্তি। মেয়েটি অবাক চাহনিতে লজ্জায় মিয়ে যায়। পুরুষটির মুখমণ্ডল পিছে দেখার সাহস পায় নাই। তাও কণ্ঠটির মধ্যে নিঃশক্তময় ঘন আভাস পেয়েছে। কণ্ঠটি বাঙালি ছেলের হয় তার হৃৎপিণ্ড ধরম ধরম করে লাফাতে থাকে। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়েও পারছে না। তারপর ছেলেটির ঘন নিঃশ্বাসে মেয়েটির শরীরে অজান্তে উন্মাদনা সৃষ্টি করেছে। মেয়েটি অগ্র তাকানের ভান করে মিহি কণ্ঠে প্রশ্নবিদ গলায় বলে, আপনি? মেয়েটির চূড়ান্ত বাক্য পূর্ণ হতে দিল না হামরাজ। তার তর্ণসী আঙ্গুলে সে অবস্থিত হলো মেয়েটির স্ক্রাবে আসন্ন থাকা অষ্টদয়ে। মেয়েটি রীতিমতো কেঁপে উঠল। তার শরীর বিদ্যুতের ন্যায় চমকাচ্ছে, যা অনুভব করে হামরাজের মনটা নেশার মতো উন্মাদ হয়ে ওঠে। কিন্তু এই নেশাটা দীর্ঘস্থায়ী হলো না। মেয়েটির মস্তিষ্ক অকারণে বিনষ্ট হলো। সে এসেছিল কিসের জন্য আর হলো কি? ভাবতে মেয়েটির তীক্ষ্ণতায় কেঁপে উঠল। চমক আগেই পেল, এবার সে ছাড় দিল না। হামরাজের বুক বরাবর হাতের কনুই দিয়ে আঘাত করে দিল। বুকে ব্যথা অনুভব করে হাত আপনা আপনি বুকের উপর প্রসারিত করে। বুক তুলে দেখে মেয়েটির ঘন কালো রঙের রাঙা চোখের মনিতে মায়াবী আসক্তি। মেয়েটি হামরাজকে এক পলক পিটপিট করে দেখে ছুটে যেতে গেল। তথাপি হামরাজ তার লাল হাত দিয়ে মেয়েটির বাহাত আঁকড়ে ধরে। সুতরাং মেয়েটি চারপাশ না ভেবে পায়ের নিচ থেকে খানিক বলে হামরাজের চোখে ছুঁড়ে মারে। এতে সে মেয়েটি স্কার্ফ ধরে টান দিল। স্কার্ফটি মেয়ের মুখশ্রী হতে খুলে তার হাতে চলে আসে। হামরাজ চোখ কুচলাতে লাগে, ফলে স্কার্ফ তার হাতে শুদ্ধভাবে পেঁচিয়ে যায়। সে অর্ধচেতন দশায় পরখ করে মেয়েটির ঘাড়ে আর হাতের কনুইতে রয়েছে বাদামি রঙের তিল। দুই তিলের তিলক্তময়ে হামরাজ বালির উপর পড়ে যায়। মেয়েটির মুখশ্রী দেখাবার সৌভাগ্য হয়নি তার। মেয়েটি নিজে স্ক্রাব নেওয়ার জন্য ব্যতিব্যস্ত হলো না, পালিয়ে গেল। হামরাজ অক্ষিদয় হতে বালি সরাতে মশগুল হলো। বালি সরানোর জন্য একটি টিউবওয়েল পেল। সেখান থেকে পানি ছুঁড়ে মারে নিজের অক্ষিদয় যখন স্পষ্ট দেখতে পেল, ততক্ষণে মেয়েটি তার হাতের নাগালে চলে যায়। কুরুদে দরস করে বালির উপর লাথি মারে। কাপড় জেরে রেস্টুরেন্টে প্রবেশ করে একটি বেঞ্চে গিয়ে বসে। বিদেশি মেয়েরা তাকে আর চোখে গিলে খাচ্ছে। হামরাজ যে বেঞ্চে বসলো, তার পিছনের বেঞ্চ থেকে বাঙালি কয়েকজন লোকের কণ্ঠ শুনতে পেল। সে কান পেতে শোনার প্রয়াস করে। তখন তাদের মধ্যে একজন বয়স্ক কণ্ঠস্বরের অধিকারী লোক কাশপূর্ণ গলায় বলে, জহুর বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। তার কাছে ভিসা পাসপোর্ট আছে, সে নিশ্চিত দেশে পাড়ি জমাবে। তা
তা বললেই হবে নাকি? এয়ারপোর্টে লোক লাগাতে হবে। যদি সে দেশে চলে আসে ততপর সেখানে লোক পাঠাতে হবে। আমাদের কিষান বাবার জানলে মজক আলাদা করে দেবে। আরে ভাই, কিশোর বাবা বিদেশি চামড়ার ছেলে, সে দেশি রমণীর মধ্যে কি বলেও, যার কারণে মেয়েটিকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো। জানি না ভাই, এসব আমাদের দিমাগ নাই। আমাদের মেয়েটাকে ধরতে হবে, না হলে প্রমাণ মাটিতে মিশে যাবে। একে একে তার ওয়াইন শেষ করে উঠে চলে গেল। হামরাজ বুঝতে পেরেছে লোকগুলো তার মুগ্ধতার আসক্তির পিছে এসেছে। মেয়েটির নাম জহুর। শুনে তার মনে কল্পনাময়ী জহুর নারীর মুখশ্রী বেসে ওঠার প্রদীপ আরম্ভ হলো। সে বাঁকা হেসে হাতের মধ্যে পেছানো স্ক্রাপের উপর মুগ্ধতার পলক ফেলে বলে, হাই, শেষমেশ লাভার হয়ে গেলাম। হই রমণী, হাসছি আমি। রেস্টুরেন্টের বার্গার আর কফি অর্ডার করে ক্ষুধার দহনে ইঁদুর দৌড়ছিল তার পেটে। বার্গার শেষ করার মুহূর্তে ঠোঁটের থেকে গড়িয়ে পড়া লাভা মোচন দিয়ে বলে, উফ, খাওয়া শেষ না, সেখানে মেয়ে পড়াবো কেমনে? তাও আবার দেশি নাকি বিদেশি শিওর না। বার্গারের শেষ অংশ চেটেপুটে খেয়ে ফেলে টেবিলের উপরে সাজিয়ে রাখা পানির বোতল আর গ্লাস দিয়ে কতকত করে পানি খেলো। সজোরে নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে ধীরে সুস্থে কফির মগ নিয়ে চুমুক দিচ্ছে আর ভাবছে, তার অক্ষে যুগল জুড়ে যে জহুর এর আসক্তি ঘূর্ণিপাক খাচ্ছে। হারিসের মুখমণ্ডল দেখে লক্ষ্য করা যাচ্ছে। সে আনমনে বিড়বিড়িয়ে বলে, মুগ্ধ তোর হুরাইরা। হামরাজ হাসির নামটির মধ্যে হারিস নামটি বেশি ব্যবহৃত হবে, তবে হামরাজ স্পেশাল কেউ ডাকবে, যা গল্পে জানতে পারবে না। হারিস রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ইভেন্ট পার্টির প্রস্তুতির জন্য বাসায় গেল। সে জানে বাসায় রাগের মাথায় ভাঙচুর করছে শাহানিয়ার, কিন্তু এতে তার কি? সে নিজের মর্জির মালিক। বাইক থামায় বাসার সামনে, কিন্তু আশ্চর্যজনক নয়নে বাসার গেটের দিকে তাকায়। বাসার ভেতরে কোনো প্রকার আলোক রোশনির ছিটে ফোটা নেই, বরঞ্চ ভূতের বাসা মনে হচ্ছে। এমনকি গেটে যে দারোয়ান থাকে সেও কোথায় আছে আল্লাহ জানে। বাইক গ্যারেজে রেখে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে বাতি নেবে না। লুকিয়ে পরখ করার পর সিদ্ধান্ত পৌঁছল শাহানিয়ার বাসায় নেই। বুকে হাত রেখে দীর্ঘ একটি শ্বাস ছাড়ে। শাহানিয়ার হলো তার কাল নাগিনী, যে কিনা ভালোবাসার ভাও বুঝে না, উল্টো কেমনে নোংরামি করবে তার ধারণা পুষতে থাকে। হারিস নিজের শার্টের বোতাম খুলে নিজেকে ইজি করে রুমে প্রবেশ করে। পরন্ত প্রবেশদ্বার দরজার বাহিরে আটকে গেল। তার অগ্নিদয়ের আগুনে শিলা টকবক করছে। নিজের নজর ঘুরিয়ে পিছে তাকায় হারিস, দাঁত কটমট করে রাগান্বিত গলায় বলে, শাহনিয়ার আপু, তোমার লাশ লজ্জে এতটাই বেহায়া পর্যায়ে নেমেছে, নিজেকে বস্ত্রহীন করতে এক সেকেন্ডও ভাবলে না। শাহনিয়ার কাছ থেকে আশানুরূপ উত্তর আসেনি, বরং সে বিষয়টি নিজের রূপের বর্ণনার সঙ্গে মিলিয়ে ব্যাখ্যা করে, তোর জন্য তোয়াল পরে শুয়ে আছি, তোর বিছানা ছেড়ে উঠতেই মন যাচ্ছে না। কি করবো বল? তুই এতটা আকর্ষণীয়, তোর বিছানা থেকে যে কড়া সেন্টের গন্ধ আসে, ইস, পারলে তো খেয়ে ফেলতাম। জাস্ট শাট আপ আপু, জাস্ট শাট আপ। তোমার এই ধরনের নোংরামি অনেক সহ্য করেছি, আর নয়। এবার তোমাকে আমি বোঝাবো এর ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। হারিস রুমে এসে দেখে শাহানিয়ার বস্ত্রহীনভাবে শুধু বিছানার চাদর পেঁচে শুয়েছে। ক্রোধ চেপে বসে তার মাথায়। ভেতরে প্রবেশ করে, কিন্তু রুমের দরজা আটকায় না। চট করে তেড়ে এসে শাহানিয়ার দুহাত পিঠের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিল। পরক্ষণে এমন পরিস্থিতির সম্মুখীন হবে বলে তার মনে ধরেনি। নিজের বোকামির জন্য এখন সে নিজেই খোঁচা দিচ্ছে। হারিস আক্রোশে পৌঁছেসিক হাসি দিয়ে বিছানায় চৌপাশে কেরোসিন তেল ঢেলে দিল। তেলের আচ্ছাদনে রুমের মধ্যে তেলার ঘ্রাণ কড়াভাবে ছড়াচ্ছে। পকেট থেকে লাইটার বের করে শাহানিয়ার মুখ বরাবর ধরে। সে ঘেমে একাকার, মুখ থেকে কথা বের হচ্ছে না। আলতো অসহায় নয়ন ফেলে আমতা আমতা কণ্ঠে বলে, আই এম সরি হারিস, ছেড়ে দাও, আর করবো না এমন। সে বিছানা ছেড়ে উঠে পড়ে। বাঁকা হেসে লাইটার তেলের উপর ফেলে দেয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেল। শাহানিয়ার চিৎকার পুরো রুমে গুঞ্জন হচ্ছে। হারিস দুহাতে বুকের উপর গুজে আর চোখে পরক করছে। তার কাছে বিষয়টি পেশাচিক আনন্দজনক লাগছে। শাহানিয়ার আগুন ধরার বয়ে জ্ঞান হারায়। তার জ্ঞান হারানোর সুযোগটা লুট পেতে হারিস ফোন বের করে কাউকে কল করে ডাকে। রুমে তেল ছড়ানো স্থানে আগুন এখনও জ্বলছে। সে রুমের বাহিরে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত ব্যক্তির জন্য। 2-3 সেকেন্ড পর একজন লোক এসে বলে,
ইয়েস স্যার, আপনি ডেকেছেন? হারিস লোকটির আপাদমস্তক পরক করে মাথা নেড়ে সাই দিল। গভীর কণ্ঠে বলল, ভেতরে আগুন নিভিয়ে মেয়েটিকে নিজের রুমে রাখার ব্যবস্থা করো। ওকে স্যার। লোকটি শাহানিয়ারকে তার রুমে সেভাবেই ছেড়ে দিল। হারিসের রুমে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে রুমটি পরিষ্কার করে দিল। রাতারাতি কাজ সেরে যাওয়ার হারিস লোকটিকে $1000 ধরিয়ে দিল। লোকটি সৌজন্যতার ন্যায় আচরণ করে চলে যায়। হারিস গাম্ভীর্য ভাব নিতে মনে মনে আউলায়। আপু, তুমি এমন না করলেও পারতে। আজ রাতের ইভেন্ট পার্টি তোমার জন্য ভয়ঙ্কর হবে। যা হওয়ার পর তুমি ঘৃণা পাত্রী হিসেবে পরিচিত হবে। আই এম সরি, তুমি আমার বোনের মর্যাদা রাখোনি। এর প্রতিফল তোমার পেতে হবে। শাহানিয়ার শরীরে স্পর্শ করতে চায় না বলে হারিস বাসায় এক সার্ভেন্টকে কল করেছিল। বিদেশে এসে বাকি কাজ করে দেয়। রাত 10টা। রাতের এতটা বাজলে গ্রাম অঞ্চলে পরিবেশ নিস্তব্ধতায় জেগে থাকে। অথচ দেশ বিদেশের মধ্যে তফাৎ হলো সারা রাত দিন একই রকমের। রাতের 10টা হলে কানাডার রাস্তায় মানুষের চলাফেরা অগণিত। মার্কেটিং করে অনেকে হাতে হাত রেখে ঘুরছে, আর মাঝে নিজেকে আচ্ছাদিত করে একটি মেয়ে চুরি চুপে পালাচ্ছে। মানুষ আর চোখে তাকে লক্ষ্য করছে। এতে মেয়েটি ভীষণ লজ্জিত বোধ করছে, কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে নিজের মুখচ্ছবিও কাউকে দেখাতে পারবে না। দেখালে যে তার ধরা খাওয়া নিশ্চিত। অনেকক্ষণ ভেবে কানাডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এসে দাঁড়ায়। আখিলের পরিষদ শক্ত চেপে ধরে বিড়বিড়িয়ে বলে, মনে হচ্ছে কোনো পার্টি হবে, তাহলে আমি ড্রেস পাল্টানোর সুযোগ পাবো, সেই সঙ্গে জিনিয়াকে কল করতে পারবো। মেয়েটি নিজের ভাবনা মোতাবেক দৌড় লাগায়। সকলের অক্ষি গোচরে পৌঁছে গেল চ্যালেঞ্জ রুমে। মুখ হাত ধুয়ে নিজের মুখ থেকে বধুর শ্বাস নষ্ট করে ফেলে। সেই পাল্লার উপর বধুর আখিল্লা খুলে একটি জিন্স আর কালো ফতুয়া গায়ে জড়িয়ে নিল। আল খিল্লে দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, জীবনটা নরক করে শান্তি পেয়ে যাবে ভেবো না কিশোর, আমাকে পাওয়া আর তোমার কাছে সম্ভব না। মেয়েটির অন্তরাল বেয়ে প্রশান্তির শ্বাস পেলে। আয়নার মধ্যে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে লক্ষ্য করে অক্ষি কোটরের ঘন কালো রঙের মণি, আইবুড়োর মাঝে বাদামি রঙের আচ্ছাদন, নাকটা হালকা বোঝা আকৃতির, গায়ের রং সাম্বন্য অষ্টদয়ের মাঝে গোলাপি রংটা হালকা করে ছড়ানো, চুলের রেশোতা কোমর অবধি, উচ্চতায় 5 ফিট 1 ইঞ্চি হবে, বয়সে কিনা 19 কি 20 হবে। দেখতে ছোট বাচ্চা মেয়ে লাগে। বয়সটা বাড়লেও শরীরে তেজ নেই, বরং শুকনো কোনো কঙ্কাল। তার নিজের রূপ দেখে আলতো হেসে ফেলে সে। চুলের মধ্যে একটি ক্লিপ দিয়ে খোপা করে নিল, ওষ্ঠের মধ্যে ঘন করে গোলাপি রং মিশিয়ে নিল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে আনমনে বলে ওঠে, আজ দেশে থাকলে বাবা দেখে বলতো, বাহ, আমার জুহুর তো লাখো মেয়ের মাঝে এক। বাবার কথা ভেবে তার মনটা বিষাদে রূপ নিল। পুনরায় অষ্টদায় উপন্যাস নারী ফিসফিস করে বলে, জোনাইরা মেহেরাব জুহুর, কবে ফিরবি দেশে তুই? এখানে থাকলে কোনো না কোনো একদিন কিশোরফের হাতে ধরা খেয়ে যাবি। তোকে এই জঞ্জালপূর্ণ দেশ থেকে বের হতে হবে, তার জন্য জিনিয়াকে চাই। জুহুর ব্যাগ থেকে ফোনটা বের করে জিনিয়ার নাম্বারে কল দিল। জিনিয়া ইভেন্ট পার্টির মধ্যে হারিসের জন্য ওদের অপেক্ষায় বসেছিল। কল আসার পর করে আটকে ওঠে। তার মনটা খুশির সাগরে বয়ে গেল। কল রিসিভ করে ফুপিয়ে কেঁদে বলে, মাই কাজ কোথায় তুই? জানিস তোকে না পেয়ে দীর্ঘ 1 মাস কিভাবে কেটেছে? আব্বু আম্মু শান্তিতে ঘুমাতে পারিনি। পুলিশের কাছে লাগিয়ে দিয়েছিস, কিন্তু প্রতিবার আশা নিরাশায় রূপ নিয়েছে। কই ছিলি তুই? জিনিয়া, আই এম সরি, এতদিন কিশোর আমায় আটকে রেখেছিল। সে বিয়ে করতে চাইছে, কিন্তু আমি ওই জানোয়ারকে কোনোভাবে বিয়ে করতাম না, তাই লাইফ রিস্ক নিয়ে ভার্সিটির মধ্যে পৌঁছেছি। জিনিয়া হতবাক কণ্ঠে বলে, কি কিসব রাবিশ? জগ কিনা তোকে বিয়ে করতে চায়? হি ইজ এ সার্চ এ ব্লাডিং গাই। তার তো গলায় ফাঁসি দিয়ে মরা উচিত। তুই কোথায় এখন এটা বল, কোন ভার্সিটিতে? আমি জানি না, শুধু মনে পড়ে ইন্টারন্যাশনাল ইভেন্ট পার্টি লেখা ছিল সাইনবোর্ডটাতে। এখানে চেঞ্জিং রুমে আছি। জিনিয়া খুশিতে উৎফুল্ল হয়ে বলে, মাইন্ড ব্লোয়িং, একদম রাইট প্লেসে আছিস। আমি এক্ষুনি আছি, কোথাও যাইস না। জিনিয়ার কথা মেনে ওকে বলে কল রেখে দিল জহুর। তার দেশে যাওয়া খুব প্রয়োজন, না হলে পরবর্তীতে কোনো বিপদের সম্মুখীন হবে তার জানা নেই।
জিনিয়া হলো তার কাজিন, তাই সে জহুরকে কাজ বলে ডাকে। জিনিয়া চলে যাবে তার আগে কেউ এসে তাকে ইয়া বড় করে জড়িয়ে ধরে। এমন হওয়ায় হকচকিয়ে গেল সে। বড় বড় অক্কি ফেলে দেখে হারিস এসেছে। তাকে দেখে ঠোঁটের হাসি চওড়া করে বলে, গ্রেট। হারিস, এনে তোর রেকর্ডিং রেডি, চালিয়ে দিস ডান্স কম্পিটিশনের সময়। আর শোন, ওয়েট কর, আমি আসছি, আমার কাজিন আসছে, তাকেও রিসিভ করতে যাচ্ছি। হারিসের মাথা নেড়ে সাই দিল। ফুল পার্টি গেটআপে এসেছে। কালো রঙের শার্টের অভ্যন্তরে কালো রঙের টি শার্ট, বহির্ভাগে পরিহিত শার্টের উপরে দুবোতাম খোলা রেখেছে। সাদা রঙের ট্রাউজার, সিল্কি চুল হালকা নেড়ে ড্রেসিং লুক দিল। হাতে ঘড়ি, শার্টের কলারে একটি ফিতা পরিমাণটাই ঝুলিয়ে রেখেছে। পুরো চকলেট বয় লাগছে তাকে। জিনিয়ে যাওয়ার আগে চোখ মেরে বলে, লুকিং হ্যান্ডসাম গাই। হারিস বাঁকা হেসে জিনিয়াকে পরখ করে বলে, হিউ লুকিং বিউটিফুল। জিনিয়া অট্ট হাসি দিয়ে রওনা দিল। সে জানে তার বেষ্ট কেমন। তার আর হারিসের সম্পর্কটা হলো পুরোই ভাই বোনের মতো। হারিস বোনের নজরে কম, বন্ধুত্বের নজরে বেশি দেখে। জিনিও একই ভঙ্গিতে চলে, এর বেশি ইন্টেনশন নেই। জহুর চেঞ্জিং রুমে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গেল, কিন্তু এখনও দেখা পেল না কাঙ্ক্ষিত ব্যক্তি। সে রুমের দরজা খুলে যেই না বের হবে তার আগে কোনো এক ব্যক্তির সংস্পর্শে লেগে যায়। তার তাল সামলাতে না পেরে লোকটির শার্ট আঁকড়ে ধরে রুমের দরজার পিছনে টাইলসের উপর পড়ে। টাইলসের উপর হাতের কনিয়ে ব্যথা পেয়ে যায় লোকটি। জহুরের ভয়ে বুকটা আশার হয়ে গেল। এখন বুঝি মৃত্যুর মুখোমুখি হয়ে গিয়েছিল। লোকটির কলার আঁকড়ে ধরে জোরে জোরে শ্বাস ছাড়ে। লোকটি বুড়ো কিঞ্চিত নেড়ে হতভঙ্গ হয়ে পড়ে, অপলক দৃষ্টি মেলে তাকিয়ে থাকে। জহুর যখন উঠতে নিল তখন পুনরায় খেয়াল করে তার কোমরে হাত রেখে আঁকড়ে রেখেছে লোকটি। সে কাপা অক্ষিতায় লোকটির মুখোপনের ঠেকায়, সঙ্গে তার অক্ষিতায় কপালে ওঠার উপক্রম। মৃদু চিৎকার করে বলে, আ- 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 আপনি সেই লোকটি না? আমাকে তোমাকে কি হুরাইরা? জহুর বুড়ো কুচকে বোঝার চেষ্টা করে লোকটি তাকে হুরাইয়া কেন ডাকলো। লোকটির কথার অপেক্ষা না করে উঠার প্রয়াস করলে সে শক্ত করে চেপে ধরে বলে, থাকলে কি তোমার কোমর কুমিরের মতো হয়ে যাবে? আজিব, এমন করে থাকলে পাবলিকে এসে কানাগোচা করবে। তাতে কি, হবু বইয়ের সাথে একটু আধটু করাই যায়। হোয়াট ননসেন্স! ঠাস করে আলতো চড় মারে হারিসের গালে। উঠে দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নিল। এতক্ষণ হারিস তাকে পলক ফেলে দেখে যাচ্ছিল, যে দেখার শেষ নাই। সে জিনিয়াকে খুঁজতে চেঞ্জিং রুমে এসেছিল, অথচ এসে তার মুগ্ধতার হুরাইয়াকে পাবে তা কল্পনাই করেনি। এই তো হাতে চাঁদ পেয়ে গেল, চাঁদকে আলো ছাড়া কেমনে ছাড়বে তাহলে? এই ভেবে হারিস জহুরের সঙ্গে চিপকে রইল। জহুর বুঝতে পারল ছেলেটা চিপকু টাইপ। সে রাগ মিশ্রিত দৃষ্টি নিয়ে বলে, আপনার সমস্যাটা কি? এভাবে পিছে পড়ে আছেন কেন? দেখো হুরাইরা, এখনই ম্যাজিস্ট্রি অফিসে চলো, বিয়ে করব। আপনার মাথা ঠিক আছে? মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে এসেছেন মনে হচ্ছে। যান, নিজে চেক আপ করান। অ্যান্ড লাস্ট ওয়ান, আমি জুনাইরা মেহরাব জুহুর, আপনার হুরাইয়া আমি না। একদম, আমিও এটাই বলি। তুমি না বেশি নাটক করা শিখেছো। কিসের নাটক লাগিয়ে রাখছেন? হ্যাঁ, আপনাকে তখন প্রথমই দেখলাম। প্রথম দেখা মানে লাভ অ্যাট ফার্স্ট সাইট, কিন্তু আমি লাভ অ্যাট ম্যারেজ সাইট করে ফেলবো। সঙ্গ দেব না, দূরে গিয়ে মরেন। বললে কি আর দূরে গিয়ে মরা যায়? তুমি বউ সঙ্গে নিয়ে বলবো। জোহর পড়ল বিপদে। একে তো জিনিয়ার খবর নেই, তার উপর চিপকু ছেলে উড়ে এসে বসলো তার মাথায়। কি করবে ভেবে পাচ্ছে না। হারিস বাঁকা হেসে কলার ঠিক করার ভান ধরে বলে, দেখো মিস জুহুর, আমি হলাম হারিস হামরাজ। তুমি শুধু হামরাজ ডাকবে। সবাই হারিস ডাকে, কিন্তু হামরাজ তোমার গোলাপি ঠোঁটে উচ্চারণ করলে সুন্দর মানাবে। হিন্দু নাকি? মুখ ফুসকে জোহর বলে ফেলে। তার কথার প্রসঙ্গে ফাটা ফাটা অক্ষিকূট নিক্ষেপ করে হারিস। মুখ বাঁকিয়ে কেঁপে বলে, জি না, পিওর মুসলিম। নামের অর্থ জীবনে শুনুনি মনে হয়। হারিস অর্থ আত্মবিশ্বাস, আর হামরাজ হলো আগ্রহী। আমি আত্মবিশ্বাসে আগ্রহী। জোহর অবাক সহিত অক্ষি ফেলে বলে, দারুণ, তাতে আমার কি? আমার নামেরও সুন্দর মর্মময়ী অর্থ আছে। শুনতে ইচ্ছে করছে না? হারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে জহুরের নাকে ফ্লোরোফর্ম শুকিয়ে দিল। এর গ্রানে জহুর ঘুমে হারিসের বুকে ঢলে পড়ে। সে তাকে কোলে নিয়ে শয়তানি হেসে বলে,
হারিস হামরাজের অর্ধাঙ্গিনী বানিয়ে তুমি আমি রাজহুর পবিত্র বন্ধনের নামকরণ করব। বেশি কিছুক্ষণ পর জহুর নিবু অক্ষজোড়া উন্মুক্ত করে দেখে সম্মুখে জিনিয়া হাঁটু গেড়ে বসিয়েছে। তাকে দেখে মাত্রই জড়িয়ে ধরল, ফুপিয়ে কেঁদে ওঠে। জিনিয়ারও সেই একই হাল, কান্না মিশ্রিত কণ্ঠে বলে, কাজ তোর কি হয়েছে? সেন্সলেস কেমনে হলি? জানিস কত না ভয় পেয়েছি। আর যদি আমার দোষ না থাকতো তাহলে না জানি কি জানি হয়ে যেত। জহুরের জ্ঞান বিবেক জাগ্রত হয়ে ওঠে। হামরাজ নামক ব্যক্তিটি তাকে অজ্ঞা করার জন্য ফ্লোরোফর্ম শুকিয়েছিল। সে মুখ ফুটে বলবে তার আগে লক্ষ্য করে জিনিয়ে তার বন্ধুর হাত আঁকড়ে ধরে সম্মুখে আনে। তাকে দেখে অক্ষিকটার তীক্ষ্ণ হয়ে গেল জহুরের। সে মুখ ফুলিয়ে বলে, জিনিয়া, এই তো দোস্ত যে কিনা মেয়েদের কিডন্যাপ করে। জিনিয়া হতবাক কণ্ঠে বলে, আর ইউ কিডিং কাজ? হেই হারিস হামরাজ যে ভার্সিটির মধ্যে টপার, ইনোসেন্ট বয়, তার কি লাভ মেয়ে কিডন্যাপ করে? তুই বুঝবি না, আর খবরদার ওর থেকে দূরে থাক। এবার হারিস চুপ রইল না। সে রাগান্বিত কণ্ঠে বলে, হেই ম্যাডাম, আপনাকে পাগল কুকুরে কামড়িয়েছে? সে কবে থেকে আজগুবি বকে যাচ্ছেন। আমার বেষ্টির কাজিন বলে ছাড় পেয়েছেন, না হলে চর একটাও কানের নিচে পড়তো না। জহুর অবগত হলো বকুনিটা তার জন্য ওয়েটিং ছিল, তাও বিষয়টা তোয়াক্কা না করে বলে, আপনি আমায় অজ্ঞান কেন করেছিলেন বলুন, না হলে। জহুরের বাক্যের পূর্ণতা হলো না। তাদের কানে বেশি এসে হলরুমের হইচই সরস্রাবা। ইভেন্ট পার্টির অ্যানাউন্সমেন্ট শুরু হয়েছে। তিনজনের অক্ষি গোচরে শাহানিয়ার বাপ নিয়ে টিচার্স রুমে প্রবেশ করে। হারিস বাঁকা হেসে মনের মধ্যে আউলে বলে, যত ভাব নেন নিয়ে নেন ম্যাম, কিছুক্ষণ পর সেই ভাব কোথায় উড়াল দেবে তার নিজেও জানবেন না। জিনিয়ার দিকে হারিস বাঁকা হাসি ঠোঁটের কোনায় ঝুলিয়ে রেখে কাজের জন্য যে ইঙ্গিত করে। জিনিয়া পরিপলক্ষিত ইশারা বুঝতে পেরে চলে যায়। জহুরও পিছনেতে গেলে পুনরায় তার হাত আঁকড়ে ধরে টান দিল। জহুর এসে পড়ে হারিসের বুকের হৃদমাজারে। সেই স্থানে জহুরের নরম তুলতুলে হাতের স্পর্শ লেগে যায়। জহুর ভুরু কিঞ্চিত নেড়ে ঠেসমার্কা ভাব নিয়ে বলে, এখন আসলেন নিজের রূপে। জিনিয়ার সামনে খুব অপরিচিত ভান করেছিলেন, বাট নাও ইউ কেম টু গেট মি আ ফেভার। হাত ছাড়েন, না হয় চিৎকার করব। করো। এক রুখা ভাব নিয়ে হারিস বলে ওঠে। আসলে হারিস ঠিক কাজী অফিসে নিয়ে যেত, যদি না জিনিয়া রুমে এসে পড়তো। যিনি আসার পথে তার ক্লাস ফ্রেন্ডের ডাকে আটকা পড়েছিল, বিদায় চেঞ্জিং রুমে পৌঁছতে দেরি করে ফেলে। যখন আসে তখন হারিসের কোলে জোহরকে দেখে সন্দেহ করে। কাছে গিয়ে কিছু বলার আগেই হারিস দেখে বলে, মেয়েটা জ্ঞানশূন্য অবস্থায় পড়ে রয়েছিল। তখন নিজের সন্দেহ মাথা থেকে চেড়ে ফেলে বলে, মেজর উপর ডাক, একে আমি চিনি, আমি আমার কাজিন হয়। পুরোপুরি কথাগুলো ভেবে হারিস হতাশার শ্বাস পেলে, কিন্তু হাত যুগল একইভাবে চেপে রেখেছে। জহুরের কথা তার কর্ণপাতে সহজে হয়নি। মনে করে সে দাঁতে দাঁত খিচিয়ে কটমাট চাহনি ফেলে বলে, দেখেন, একে আপনি আমায় অজ্ঞান করে ঘোর অন্যায় করেছেন, তার উপর অপহরণ করতে চেয়েছেন, যা দ্বিতীয় অন্যায় করেছেন। জিনিয়ার জন্য অপহরণ করা হলো না, না হলে আজই ফট করে বিয়ে শাদী করে ফেলতাম। বাসায় গিয়ে মমকে বলতাম, দেখো তোমার বৌমাকে অপহরণ করে বিয়ে করে নিয়ে আসলাম। কিন্তু এই বৃষ্টিটা আমার সিরিয়াস কাজে সর্বদা বিঘ্নিত ঘটাতে প্রস্তুত থাকে। শালির ঘরের শালি। জহুর বুঝতে পারছে না লোকটা কি পাগল নাকি পাগল হওয়ার জন্য অপেক্ষায় আছে। হারিস তার অবাক সহিত অক্ষিকোটারকে আরও ধীর করার জন্য ফট করে অষ্ট মিলিয়ে দিল। জহুর নিজেকে জ্ঞানশূন্য মনে করতে লাগে। অক্ষিদারের সম্মুখে এত বড় ধাক্কা খেয়ে যে খাবে তা সে ভাবতেও পারেনি। শরীরের প্রতিটা লোম খাড়া হয়ে গেল। অপ্রত্যাশিত কাণ্ড ঘটলে যেন মানুষের বাকরুদ্ধ হয়ে যায়, তেমনি জহুরের কাছে প্রথম মানুষের সংস্পর্শে ছোঁয়া হলো হারিস নামক ব্যক্তির। এই মানুষের সংস্পর্শে যত পাচ্ছে বিরক্তবোধ সৃষ্টি হচ্ছে। শুধু যে বিরক্তবোধ তা নয়, বরং ব্যর্থ এক রোগা রাগও উদয় হচ্ছে। এর চেয়ে বড় কথা হলো, কেউ যদি এখন দেখে তাহলে নিশ্চিত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভাববে। জহুর সজোরে ধাক্কা দিল হারিসকে। জোহরের কাছ থেকে ছাড়া পাওয়ার খানিক দূরে গিয়ে বেজা ওষ্ঠের উপর হাত প্রসারিত করে বলে, টেস্টটা কিন্তু দারুণ, পুরি স্ট্রবেরি ফ্লেভার। জহুর বোকা বনেও গেল। তার কান থেকে গরম দোয়া বের হচ্ছে মনে হলো। সে ঠোঁট বাঁকিয়ে অক্ষিদয় নিমিলিত করে দম আটকে বলে, সমস্যা কি আপনার? অসভ্যতামি করছেন কেন?
চিনেন আমাকে? না জেনে শুনে আমার পিছনে লেগে পড়লেন। জুনায়েরা মেহরাব জহুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বাবা এহসান মেহরাব গার্মেন্টসে চাকরি করেন। মা হারা মেয়ে তুমি। বাবা খুব কষ্ট করে বড় করেন মেয়েকে। মেয়ের ইচ্ছে ছিল কানাডা পড়ার, বাবা অমত করেননি, মেয়েকে পাঠিয়ে দিলেন। তার উপর কানাডা এসে কিরশপ নামের এক ব্লাডি ডগের সঙ্গে পরিচিত হলে এই পরিচয় কোনো সাধারণ পরিচয় রইল না। কিরশপ মেন্টান হয়ে গেল তোমার প্রতি মহতায়। জুনায়েরা মেহরাব জহুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে, যার বাবা এহসান মেহরাব গার্মেন্টসে চাকরি করেন। মা হারা মেয়ে তুমি। বাবা খুব কষ্ট করে বড় করেন মেয়েকে। মেয়ের ইচ্ছে ছিল কানাডা পড়ার, বাবা অমাত করেননি, মেয়েকে পাঠিয়ে দিলেন। তার উপর কানাডা এসে কিরশপ নামের এক ব্লাডি ডগের সঙ্গে পরিচিত হলে এই পরিচয় কোনো সাধারণ পরিচয় রইল না। কিরশপ মেন্টাল হয়ে গেল তোমার প্রতি মোহতায়। বিয়ে করতে উঠে লেগে পড়ে। তুমি জিনের বাসায় ছিলে, কারণ জিনের সম্পর্কে তোমার খালাতো বোন হয়। 1 মাস যাবৎ কিডন্যাপ করে রাখে কিরশপ বিষ। তুমি লাইভ বাজি রেখে চলে আসলে। ইনফ্যাক্ট কনসিডেন্টলি আমার দেখা ফেলে, বাট দ্যাট টাইম অলসো নিজেকে ছাড়িয়ে নিলে। যাই হোক, তোমার মূল কষ্টের কাহিনী এ পর্যন্ত। ও হ্যাঁ, ওই কিশোর ডগের কথা ভেবো না। ও একটা রাস্তার ডগই, ঘেউ ঘেউ করবেই। না পারলে ফ্যাট ম্যাম হোল্ড ম্যানদের তোমার পিছিয়ে লাগিয়ে দেবে। রাবিশ ডগ কোথাকার, কি মনে করে নিজেকে? পুলিশের ভয়ে চুপ থাকে। কালকে ব্যবস্থা নিব। ইউ ডোন্ট অরি হোরাইরা। জহুর অক্ষিতে ফটফটা করে ক্ষুণ্ণ করে আছে, আর আর্সাজের সীমা আকাশচুম্বী হয়ে গেল। মুখ থেকে বলতে চাচ্ছে কিন্তু পারছে না, গলা পাকিয়ে কথা আটকে গেল। একদিনের মাঝে সব তথ্য কেমন পেল তা নিয়ে ভাবান্তর হলো জহুর। কিন্তু চট করে হুরাইয়া ডাক শুনে হারিসের কলার চেপে ধরে বলে, আম জুহুর, ওকে, নট ইয়োর হুরাইয়া। মাই লাভ হোরাইরা। অষ্টদশ চুমু আকৃতি করে বলে সে। জহুর কপাট করে দে ধাত অসভ্য বলে বেরিয়ে পড়ে। হারিস মুশকি হেসে তার পিছু নিল। সে জহুরের সম্পর্কে জানতে পারে তার বাবা মায়ের কাছ থেকে। সে তার মায়ের কাছে সর্বদা বন্ধুসুলভ আচরণ করে। বাবা আছেন ব্যবসার কাজ সামলাতে, কিন্তু হারিসের সঙ্গে ওনারও বেশ ভাব রয়েছে। জহুরের কথা তার মাকেই সর্বপ্রথম জানায়। তার মা জহুরের জায়গা সম্পর্কে জানতে চাইল, যা হারিসের অবগতই ছিল না। কিন্তু কী ভেবে যেন তার মা তড়িঘড়ি বলে ওঠে, বাবা, জুনাইরের কথা বলছিস নাকি? হারিস শুনে আশ্চর্যময় ঠোঁট বেজে মিহি কণ্ঠে বলে, কে জুনায়েরা? কে আবার? তোর জহুর। কি বলবে শুদ্ধ হয়ে বুঝিয়ে বলো না। তার মা সবটা জানায়। জহুরের বাবা হলো হারিসের বাবার অফিসের এক বিশ্বস্ত কর্মচারী। তিনি কিনা বাবার কাছে সর্বদা সততার সঙ্গে কাজ করেন। তার এক্স মেয়ে ছিল, যার নাম জুনাইরা। জহুর বলেছিলেন। মায়ের কথা সে আশার আলো দেখতে পায়। খুশিতে আত্মহরা হয়ে সে উৎফুল্ল কণ্ঠে বলে, মা বিয়ের প্রস্তাব দাও। জহুরকে চাই তোমার বৌমা বানিয়ে আনতে। শেষ কথাটি একটু লাজুক কণ্ঠে বলে তার মা হেসে দিলেন। তিনি হাসি মুখে কণ্ঠে রাজি হলেন। হারিস সেই সুযোগটা লুপ পেতে জহুরের সম্পর্কে অবগত হয়ে যায়। এমনকি তার কিছু ছবিও মায়ের কাছ থেকে নিয়ে নিল, যে ছবিগুলো জহুরের বাবা হারিসের মাকে দেখিয়েছিল। ছবি পেয়ে সারা ছবিতে মগ্ন থাকতে পারবে ভেবে নিজে আহ্লাদে হেসে ওঠে। হলরুমে জহুরের পাশে এসে দাঁড়িয়ে গেল সে। ভাবনায় বিচ্ছেদ ঘটিয়ে সেই ভাবনাকে রূপান্তরিত করতে চায় সে। নিজের আবেগ, ভালোবাসা, প্রেম বউয়ের সঙ্গেই করবে। এই মনোকামনা পূরণের লক্ষ্যে জহুরের মনে জয়ী হতে চায়। জহুর বিরক্ত বোধ করছে, কারণ ইভেন্ট পার্টিতে সবাই একসঙ্গে দাঁড়িয়েছে। এর মাঝে হারিস তার কোমরে হাত রেখে দুষ্টামি করছে, যা ভীষণ লজ্জাজনক ব্যাপারের সঙ্গে বিরক্তিকর কোটা মনে হচ্ছে। স্টেজে গান পরিচালনা করছে অনেক স্টুডেন্ট। ডান্স কম্পিটিশন অ্যানাউন্স করা হলো। হারিস জহুরকে ছেড়ে দিল। আকস্মিক ছেড়ে দাও জহুর কিছুটা বিব্রত বোধ করল। শুরু অক্ষে নিয়ে দেখে হারিসের অগ্নিদয় অকারণে লালক্ত হয়ে গিয়েছে। আর ভয় হলো হারিসের অমন অক্ষিদর বর্ণালী দেখে। তাকে অনুসরণ করে জহুরও স্টেজে তাকায়। দেখতে পেল স্টাইলিশ এক টিচার কি যেন বলছেন। ওনার দিকে রাগান্বিত দৃষ্টি এটে রইলই হারিস। জহুর মনে মনে ভাবে, হিটলার একটা, কখন কি করে নিজেও জানে না, আবার আইসে জামাই হতে। কিন্তু এই ছেলে ওই ম্যাডামকে গিলে খাচ্ছে কেন? তাও আবার লাল সার নয়, ক্রোধান্বিত নয়নে। জহুরের মনের কথা মনেই রয়ে গেল।
কারণ সে এখন জিজ্ঞাসা করলে পরিস্থিতি তার উপর চেপে বসবে আর সে সামাল দিতে না পেরে অজ্ঞান হবে, যে সে মোটেও হতে চায় না। যদি তার অজ্ঞানের সুযোগটা হারিস খুঁজে বেড়াচ্ছে। স্টেজে অক্ষি মেলে তাকায়, সেখানে শাহানিয়ার নামক মেয়েটি ডান্স পার্টনার সহ স্টুডেন্ট নামে উচ্চারণ করছে। ওনার কথা রেখে একে সবাই এসে পড়ে। জহুর জানিস এই ভার্সিটির মধ্যে নতুন, তাই তার নাম আসবে এই নিয়ে আশা করা হলেও ব্যর্থ আশা। তবে তাকে অবাক করে দিয়ে শাহানিয়ার ম্যামের মুখে দুটি নামের সংযোগ শুনে মুখ হা হয়ে গেল। শাহানিয়ার নিজে কুরুতে ফেটে যাচ্ছে, কারণ লিস্টের শেষ দুজন কাপল ডান্সারের নাম হলো হামরাজ আর জহুর। যিনি আড়াল হতে চিঠি বাজিয়ে উঠে। চিঠির শব্দে হারিস বাঁকা অক্ষি দিয়ে সেদিক তাকায়। জিনিয়া নিজের দোস্তকে দেখে চোখ টিপ মেরে ভুরু নাচিয়ে এনজয় করতে বলে। সে আনমনে হেসে বলে, দোস্তের মাঝে তো কিছু চলছিল ঠিক জোহরকে দেখার পর। আমাকে বোকা বানানো অতটাও সহজ নয় হারিস। তোর জানে জিগার বলে রেকর্ডিং সেট করে ডান্স পার্টনার চেঞ্জ করে দিলাম। জহুর লজ্জায় কোনো দিকে নজর রাখতে পারছে না। মেয়েরা যেন ঈশ্বর অগ্নি ফেলে আছে। তাদের অগ্নিদয়ে বশীভূত হওয়ার কারণে একটাই, তা হলো ড্রেসিং বয় হামরাজের সঙ্গে জহুর নামক মেয়েটি, যে কিনা অচেনা একজন সে ডান্স করবে। তবে হারিস বেশ মজা নিচ্ছে দৃশ্যটির। তার প্রিয় হুরুসি রাজের হুরপুরের লাজুকলতা। জহুরের হাত নিজের হাতের মাঝে মুষ্টিবদ্ধ করে স্টেজের উপর উঠে কয়েকজন ডান্স পার্টনার পিছে দাঁড়িয়ে যায় তারা। হলরুমের সকল সদস্যের দৃষ্টিকোণ জহুরের মনে ভয়ভীতি সৃষ্টি করছে। হারিস বুঝে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, হুরসির রাজপথে দুজনার আখি মিলন চাই, তোমার ডগের অক্ষির চাহনিতে মরণ চাই। শ্রেষ্ঠ তীব্র আকাঙ্ক্ষায় তোমার নিয়ে যাব আমার রাজ্য হুর মেঘালয়, যেখানে বৃষ্টি স্নাত রাত তোমার উপর বিলাসবহুলতা সৃষ্টি করবে। জহুরের অদ্ভুত লজ্জা লাগছে, যে লজ্জায় বিরক্ত না লাগলেও ভালো লাগা উদয় হচ্ছে। তবুও অপরকাশ রেখে দিল সে অনুভূতি। হারিসের হাত শক্ত করে চেপে ধরে আনমনে, যা খেয়াল করে হারিস মুচকি হেসে সম্মুখে দৃষ্টিকোণ রাখে। গান শুরু হলো এক রোমান্টিক আখ্যানে। জহুরের কোমরে হাত রেখে নিজের সঙ্গে মিশিয়ে রাখে হারিস। ইংরেজি গানের তালে তার নৃত্য প্রদর্শন করছে। অন্যদিকে শাহানিয়ার টিচার্স বেঞ্চে বসে আছে। ডান্সে হারিসের সঙ্গে জহুরকে মোটেও পছন্দ হচ্ছে না তার। লুচির মতো আক্রোশে ফেটে যাচ্ছে সে, কিন্তু তার অগ্নিদয় জ্বলছে যাওয়াই ছাইছি পুরো গন্ধ হারিসের অনুভব হচ্ছে। সে চায় শাহানির নিজের অহংকার ছুঁড়ে ফেলুক। আজকে তার ব্যবস্থা করছে। শাহানির হারিস আর জহুরের নৃত্য করার দৃশ্য অসহনীয় লাগছে। চৌপাশে অগ্নিদয় বুলিয়ে নিল। হঠাৎ এমন কিছু একটি উপর তার নজর আটকে যায়। শয়তানি হাসি দিয়ে জিনিসটির উপর দৃষ্টিকোণ রেখে বলে, সকলের চক্ষু গোচরে স্টেজের পিছে গেল সে। সেখানে যেতে গিয়ে পড়ল বিপদে। দুজন লোক স্টেজে লাইটিং করার কাজ করেছিল। তারা লাইটের কার্য পরিচালনায় মগ্ন। লাইটকে কীভাবে কোন দিকে ছড়িয়ে দেবে সে দায়িত্ব সম্পূর্ণ করছে। শাহানিয়া নিজেকে আড়াল করে ফেলে তীক্ষ্ণ অক্ষের পলকে কিছু একটা ভেবে তাদের কাছে গেল। দুজন লোককে ডাকে। লোক দুটি শাহানিয়ার ম্যামকে দেখে চট জলদি আসে। তাদেরকে সৌজন্যমূলক কণ্ঠে বলে, আপনাদের লাইটিংয়ের কাজ পরে করবেন, এখন আপনাদেরকে প্রিন্সিপাল ডেকেছে। প্রিন্সিপাল ডেকেছে শুনে তারা অপেক্ষা করল না। দৌড়ে দুজন স্টেজে হাইডিং ডোর দিয়ে চলে যায়। শাহানিয়ার শয়তানি হেসে লাইটিংয়ের কাছে আসে। স্টেজের দিকে ফরক করে দেখে হারিস আর জহুর ঠিক ঝাড়বাতির নিচে নৃত্য করছে। জহুরের মাথা বরাবর রয়েছে ঝাড়বাতিটি। স্টেজে ঝাড়বাতি লাগাতে সে বারণ করেছিল, কারণ কোনোভাবে যদি ঝাড়বাতির তারগুলো ছিঁড়ে যায় সেই কথা ভেবে সকল টিচারকে বলেছিল। কিন্তু টিচার্স নাকচ করায় সে দমে যায়। এই ঝাড়বাতিটিকে সে নিজের উদ্দেশ্যে হাসিল করার জন্য ব্যবহার করবে। ঝাড়বাতির উপর একটি দড়ি আটকানো ছিল। দড়িটির কাছে সঙ্গে লাগানো শাহানিয়ার জহুরের দিকে বাঁকা হাসি ঝুলিয়ে দড়িটির মধ্যে লাইটের দিয়ে আগুন লাগিয়ে দিল। ধীরে ধীরে দড়িটির মধ্যে আগুনের গতি বাড়তে থাকে। ঝাড়বাতির ওজন হালকা হয়ে ঝুঁকতে আরম্ভ করে। জিনিয়া গানের মাইক্রোফোনের পাশে চেয়ার নিয়ে বসে আছে। ডান্স পার্ট শেষ হলে বক্তব্যের সময় রেকর্ডিং চালু করবে। আপাতত ফোনের মধ্যে স্ক্রলিং করছে। তার পাশে বসে আছে ক্লেন হলো জেনিয়ার লাভার, মানে তার ওয়ান সাইড লাভ। জিনিয়া ভালোবাসার বিশ্বাসী নয়, বিদায় সে বন্ধুস্বরূপ আচরণ করে ক্লেনের সঙ্গে। ক্লেন ইনিয়ে বিনিয়ে ভাবছে কিভাবে জিনিয়াকে প্রপোজ করবে। এখনও পর্যন্ত সে তাকে মুখ ফুটিয়ে বলেনি যে ভালোবেসে সে জিনিয়াকে। যদি সে মন খারাপ করে বন্ধুই ভঙ্গন করে ফেলে। ক্লেনকে হাঁসফাঁস করতে দেখে জিনিয়া ভুরু কুঁচকে তাকায়। কিরে এমনি শর্টপট করছিস কেন?
কেলেন থতমত খেয়ে যায়, তবে তার মাথায় ভূতে চলে আসে। সে জিনিয়ার ডান হাত আঁকড়ে ধরে, এতে হালকা কেঁপে ওঠে। এমন কাঁপুনি তার হারিসের কাছাকাছি হয় না, বরং যখনই কেলেন তার পাশে আসে, তার ছোঁয়া দেয়, তখনই এমন হয়। জিনিয়া লজ্জা পেলেও চুপচে যাওয়ার নজর রাখে ফোনের মধ্যে। কেলেন খেয়াল করে জিনিয়ার হাতের গোড়ার লোম দাঁড়িয়েছে, যা হালকাভাবে আঁচ করতে পেরে ভাবে। জিনু কি লজ্জা পাচ্ছে? লজ্জা পেলে তো মেয়েদের লোম দাঁড়িয়ে যায় শুনেছি। তার মানে আমার স্পর্শ জিনু মনে হয় লাজুকতার সৃষ্টি করে। ভাবতে একরকম ভালো লাগা অনুভব করে কেলেন। যিনি আলতো করে হাতটা সারিয়ে নিল, চৌপাশে অক্ষিদয় বোলানোর ভান করে। কেলেন বাঁকা হাসি দিল। সে নিজের প্রেয়সী লাজুকতা দেখে তাকে সহজ করতে বলে ওঠে। শোনো না জিনু, আমি না একটা মেয়েকে প্রচণ্ডভাবে চাই, নিজের করে চাই, লাইক ওয়াইফ অ্যাজ মাই। জিনিয়া ফট করে অক্ষি মেলে তাকায় কেলেনের দিকে। কেলেন জিনিয়ার অদ্ভুত চাউনি দেখে ভরকে গেল। সে যা শুনেছে তা সঠিক কিনা বিশ্বাস হচ্ছে না জিনিয়ার। তার প্রিয় মানুষটি কিনা কোনো মেয়েকে পছন্দ করে। কথাটা ভেবে সে অক্ষিদয় নিচে করে নিল। ফোনের মধ্যে নজর করে বলে, তাতে কি, আমি কি করব? কেলেন জিনিয়ার আহত কণ্ঠে শুনে মুচকে হেসে বলে, ভাবছি তাকে প্রপোজ করব, কিন্তু ভয়ে বলতে পারছি না। ভয় কেন পাচ্ছিস? তুই ভিলকুচু করিসনি। ভালোবাসা হলো পিওর, দুটি সত্তার পরিপূরকতা, এক ধরনের প্রতিজ্ঞা তাদের মাঝে বদ্ধ হয়, যেটির মূল উত্তর হলো একে অপরের জন্য সর্বদা প্রস্তুত থাকা। জিনিয়ার কথা শুনে ক্লেন বলে, তাহলে বল, প্রতিজ্ঞাবদ্ধ হতে রাজি। জিনিয়া বসবিবোধ অক্ষে মেলে কেলেনের দিকে তাকায়। চট করে কেলেন চোখ মেরে দিল। জিনিয়া ভেবাচাকা খেয়ে গেল। সে নজর সরিয়ে আমতা করে বলে, মানে কি বলতে চাস? বুঝিস না? কেলেন জিনিয়ার হাত শক্ত করে চেপে ধরে নিজের মুখোমুখি নিয়ে আসে। অতটা কাছে আসে জিনিয়ার দম আটকে গেল। ঘন নিঃশ্বাসের প্রস শুরু হলো, যার গরম নিঃশ্বাস উপচে পড়ছে ক্লেনের মুখের উপর। ক্লেনের ভিতরে উত্তেজনা জাগ্রত হয় জিনিয়ার কম্পিত মুখশ্রী দেখে। কিন্তু কী ভেবে যেন জিনিয়ার কপালে ভালোবাসাময় পরশ এঁকে ঠিকভাবে বসে পড়ে। জিনিয়া ভেবেছিল ক্লেন তার ওষ্ঠের উপর অধিকার খাটাবে, তবে তার নেগেটিভ ভাবনা পরক্ষণে দূর হয়ে গেল। মুচকি এসে সেও চুপচাপ বসে রইল। ক্লেনের কেমন জানি নিজের মধ্যে লাজুকতা অনুভব হচ্ছে। জিনিয়ার ফোনের মধ্যে মনোযোগ দেবে, এর আগে তার চোখ আটকে পড়ে, যার দরুন সে উঠে দাঁড়িয়ে যায়। চিল্লিয়ে স্টেজের দিকে নজর ফেলে বলে, হরিশ, জহিরকে সরা, ঝাড়বাতি পড়েছে। হারিস কানে কথাটি কর্ণপাত হলে চৌপাশ না দেখে জহুরকে বুকে টেনে স্টেজের দেয়ালে লেগে যায়। আকস্মিক ঝাড়বাতিটি নিচে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কাছের টুকরো জায়গায় ভর্তি হয়ে যায়। জহুর ঘাবড়ে গেল। এত বড় বিপদ তার মাথায় ঘূর্ণিমান ছিল। হারিস জহুরকে ধরে চেয়ারে বসায়। ইতিমধ্যে প্রিন্সিপাল সহ অনেক টিচার স্টুডেন্ট ভিড় জমিয়ে ঝাড়বাতির দিকে পরখ করছে। প্রিন্সিপাল রেগে লাইটিং কার্যে থাকা লোকদের ডাক দেয়। তারা বয়সে হাজির হলো। তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে বলে, ঝাড়বাতির দড়ি ঢিলে কেন বাঁধছিলে? সরি স্যার, খেয়াল ছিল না। তাদের ভুল মাথা পেতে মেনে নিল, কিন্তু বিষয়টা হারিসের খটকা লাগে। তারা যে শুধু প্রিন্সিপালের ভয়ে এমন রূপ ধারণ করছে তা নয়, বরং এর পিছনে কোনো কারণ রয়েছে। হারিসের মনোভাবনার মাঝে চিনিয়ে এসে বলে, দোস্ত, তোরা ঠিক আছিস? লাগেনি তো? না রে, ঠিক আছি। তুই গিয়ে রেকর্ডিংটা মাইক্রো বক্স থেকে খুলে নে। আজ তামাশা করা যাবে না, সবাই অলরেডি টেন্স। হ্যাঁ ইয়ার, এমন হবে কেউ ভাবতেও পারেনি। কেলেন জিনিয়ার সঙ্গতার তালে বলে, হারিস, মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার দরকার। ফেস দেখে মনে হচ্ছে বড্ড ক্লান্ত। হারিসের কাছে কথাটি মন্দ লাগেনি। জিনিয়ার বাসায় পৌঁছানোর জন্য গাড়িতে ওঠে, কিন্তু সে জিনিয়া চক্ষু গোছারে কেলেনকে ইশারা করে। জিনিয়াকে তোর সঙ্গে আন, আমি একটু বুঝলি? কেলেন হালকা হেসে বলে, ওকে ব্রো, পটাও। কেলেন জিনিয়াকে বাধ্য করে তার গাড়িতে নিতে। জিনিয়া না যেতে চাইলেও কেলেনের অনুরোধমূলক এক্সপ্রেশন আর না করেনি। কেলেন জিনিয়াকে নিয়ে বেরিয়ে পড়ে। হারিস জহুরের ক্লান্তময় চাহনি দেখে আহ্লাদি গলায় বলে, ঠিক আছে। জহুর পাল্টা প্রশ্ন করে বলে, কোথায় নিয়ে যাবেন? হারিসের ক্রোধ হলো। তার প্রশ্নের সঠিক উত্তর কেউ না দিলে তার ভীষণ ক্রোধ জন্মায়। তাতে চাপ চেপে বলে, ম্যাজিস্ট্রেট অফিস হ্যাপি? জহুরের মুখটা ফ্যাকাশে রয়ে গেল। হারিস দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালু করে। মেয়েটির উপর কম দখল যায়নি। একে উপর বিপদ না হানা দিয়েছিল।
আর যদি সে না টান দিত তাহলে ঝাড়বাতির নিচে লাশ হয়ে যেত। যা ভাবতে তার শিরা উপশিরায় বেদনার রক্ত টকবকিয়ে ওঠে আনমনে ভাবে। I know there have any Mishti. If not, who will want to be killed, Juhur? শাহানিয়া লাইটিং কার্য সম্পাদকদের ঘুষ দিয়ে চুপ করিয়ে দিয়েছিল, বিধায় তারা শাস্তি পায়নি। প্রিন্সিপালকে পর মুহূর্তে সামনে নিয়েছিল সে। আজগুবি কথা বুঝিয়ে দুজন লোককে বিদায় করে মিটিং শেষ করে বাসায় ফিরে আসে। একদম এক্সিট টাইমে চলে আসে। বাসায় এসে দেখে তার বাবা মা সবাই বসে আছে। আলাপ আলোচনা কি যেটা বলছেন। শাহানিয়া ভুরু ক্ষেপ না করে ধপ ধপ করে পা ফেলে রুমের দিকে যায়, কিন্তু রুমের দরজা আটকানোর আগে তার বাবার ডাক শুনে বাবার কাছে এসে শাহানিয়ার বিরক্ত সূচক গলায় বলে, ড্যাড, কিছু বলতে চেয়েছিলে নাকি আমি চলে যাব? জনাব আকবর মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিকোণ নিয়ে চেয়ে আছে। মেয়ের বেয়াদবির সীমা লগ্ন হচ্ছে দিনকে দিন, যা পর্যবেক্ষণ করে বেশ দুঃখিত তিনি। মেয়ের দিকে আহত কণ্ঠে চেঁচিয়ে বলেন, তুমি নাকি হোটেল রুমে বুক করো? ডেডের উক্ত কথায় শাহানিয়ার ভরকে গেল। সে মনে করে এবার টাকার অ্যামাউন্ট অফ করে দেবে। ড্যাডের কথা একদম ইনোসেন্ট মুখ করে বলে, হ্যাঁ করেছি ড্যাড, তবে বিশ্বাস করো সেখানে বান্ধবীদের সঙ্গে পার্টি করি, এর বেশি কিছু না। জনাব আকবর নিজের স্ত্রীর দিকে দৃষ্টি রেখে বলে, মেয়েকে বুঝিয়ে দাও আজ থেকে এসব বুক করা বন্ধ করে দিতে, না হলে আমি অ্যামাউন্ট ভরে অফ করে দেব। ড্যাডের কথাগুলো শাহানিয়ার মস্তিষ্কে আগুনে ঘি ঢালার মতো লাগছে। সে মিসেস খাদিজার দিকে চেঁচিয়ে বলেন, দেখ তোর বাপে বলে দিল, তাহলে মনে রাখ এর বিপরীত করলে চাপ তোর ঘাড়েই পড়বে। মম, ড্যাডকে বোঝাও প্লিজ। আমার বান্ধবীরা সবাই বুক ভরে এনজয় করে, আমারও ইচ্ছা করে। শাহানিয়া নিজের মনের ঝগড়াটে লক্ষণ চুপিয়ে রুমে গেল। ধরম করে দরজা আটকে পায়চারি করতে শুরু করে রুমের মধ্যে। কেন উফ, ড্যাডের উপর রাগ লাগছে, তার উপর ওই জোহরিনের উপর। কেমনে আমার সম্পত্তির উপর নজর দিয়ে গিলছিল। এই মুহূর্তে বেঁচে গেছিস তুই, যদি না জিনিয়ে চিনলে বলতো, আর না হারিস তোকে বাঁচাতো। ধপ করে পরিপেটি বেডের উপর বসে গেল। সন্দেহপ্রবণ ভঙ্গিতে মনের মধ্যে আউলি নিল, হারিস মেয়েটাকে কেন বাঁচালো? কি হয় তার? আগে তো কখনো দেখিনি মেয়েটাকে। নানান রকম প্রশ্ন তার মনের ঘর বাঁধতে লাগে, যার জবাব হারিসই দিতে পারবে। রাতভর হারিসের অপেক্ষায় বসেছিল, কিন্তু তার আসার নামগন্ধ নেই। রেস্টুরেন্টের পাশে নায়াগ্রা নদীর কিনারায় বসে আছে হারিস আর জহুর। জোনাকি পোকার পিছিল পাতিতে জ্যোৎস্নাময় রাতে উপভোগ করার সুযোগটাও দিয়েছে হারিস। তাদের রয়েছে এক প্লেট চিংড়ি ভর্তা। হারিসের ভর্তা খেতে বেশ পছন্দ, তার সঙ্গে সাই দিয়ে জহুরও খেতে চায়, ফলে সে 2 প্লেট চিংড়ি ভর্তা নিয়েছে। জহুরের প্লেট এনে এখন হারিসের পাশে রাখা। আর জহুর মেয়েটি ছিগ্নময়ী হয়ে ঘুরছে আকাশপানে চেয়ে। তার গলার স্কার্ফ থুমকো বাতাসের ন্যায় উঠছে, যার ফলে তার গায়ের হাতের কোনোই থাকা বাদামি তিল উপচে লক্ষ্য হলো। হারিসের মুখ থেকে এমন ছিগ্ন নারীর প্রতি একটি নামে মুখে এলো, হুরাইডা। জহুরের কানে শব্দটি পৌঁছায়। হারিস ভেবে চিংড়ি ভর্তায় প্লেট নিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। তার মুখে চিংড়ির টুকরো নিয়ে পুরে দিল। জহুরের থেকে প্রথমে ঝাল লাগে, কারণ ভর্তা হয় জাল করেছে। লাল মরিচ ব্যবহার করেছে এক টুকরো, তবুও ঝালের মাত্রা লাগছে বহুগুণ। পানি খাওয়ায় তার হাত ধরে বলে, চিন্তা নেই হুরাইরা, আমি আছি। কাল তোমার জন্য একটা সারপ্রাইজ বরাদ্দ করে রেখেছি। পরের দিন শাহানিয়া নিজের ড্রেস ঠিক করে নিচে নেমে আসে, কিন্তু সংকোচে তার পা থেমে যায়। ড্রয়িং রুমে লোকের কোলাহল শুনে সে এগিয়ে গেল, কিন্তু এমন এক পরিস্থিতিতে পড়বে সে ভাবতেও পারেনি। জনাব আকবর মেয়েকে দেখে পুরো কিঞ্চিত নেড়ে হাসি মুখে কাছে ডাকেন। ড্যাডের গলা শুনে শাহানিয়ার বাধ্য হয়ে যেতে হলো। তাকে পাশে বসিয়ে ছেলেকে উদ্দেশ্য করে বলে, আমার মেয়ে শানিয়ার পড়াশোনার প্রতিকূলতায় ভার্সিটির অধ্যাপিকা। ছেলেটি সৌজন্যমূলক হেসে শাহানিয়ার দিকে নিষ্পাপ চাহনি নিয়ে বলে, আমি সাদিক মির্জা, মেডিকেল অফ ডাক্তার। শাহানিয়ার ভিতরে আক্রমণে ফুলছে, কিন্তু ভদ্রতার খাতিরে নিচু সুরে ওহ বলে পুনরায় নীরব রইল। সাদেক মেয়েটির মুখে বিরক্তকর আওয়াজ দেখে বাঁকা হেসে বলে, আঙ্কেল রেডি, আজ বিয়ে সম্পন্ন করে ফেলি, না হলে সৎটা হাতছাড়া হয়ে যাবে। শাহানিয়ার বিস্ফোরণ ঘটেছে এমন নয়, ফেলিয়ে তাকায়। তার সম্মুখে থাকা ব্যক্তিটি কিসের কথা বলছে বুঝতে সক্ষম হলো না, তবে এটুকু বুঝেছে এই মুহূর্তে তার সঙ্গে বিয়ে হবে। কিন্তু সে তো হারিসকে চায়। নিজের বিবেককে এক জায়গায় রেখে মনকে প্রশ্ন করে সে, না উত্তর আসেনি। শাহানিয়ার ভীষণ লজ্জিত,
তবুও সত্যকে ঠকাতে চায় না। সবার উপস্থিতিতে ভরপূর্ণ কণ্ঠে বলে, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই, যদি আপত্তি না করেন। কনের কথায় কিছুটা বিব্রত বোধ করলেন জনাব আকবর, কিন্তু তার বরের বাবা মা খুশি মনে রাজি হলেন। সাদেক উঠে দাঁড়িয়ে যায়। শাহানিয়ার ইস্তস্তুস হয়ে হাঁটতে থাকে। রুমে এনে দরজা আটকে দিল। সাদেক কিছু বলেনি, শুধু হবু স্ত্রীর কার্যকলাপ দেখেছিল। শাহানিয়ার দ্বিধাবোধক গলায় তার কুকীর্তির প্রতিটা কথা তুলে ধরে। সাদেক শোনা অবস্থায় নিজের অক্ষিতায় নিমিলিত রেখেছিল। শাহানিয়ার বাক্য পূর্ণ হলে সে উন্মুক্ত অক্ষিতায় তীক্ষ্ণ করে। উত্তরের অপেক্ষায় কৌতূহলী দৃষ্টি রেখে শাহানিয়ার। সাদেক পাবন্তর হয়েছে এমন বান্দরে রুমের এদিক ওদিক পায়চিরি করে। মুখের গাম্ভীর্যতা বজায় রেখে ঠোঁট ফুলিয়ে বলে, আপনার শাস্তি পাওয়া উচিত। আমি চাইলে এখনই সব ফাঁস করে দিতে পারি, তবে আপনার বাবার নাম জোস আছে, এজন্য আমার শর্ত আছে। সেটা হলো, যদি আপনি বিয়েতে অমত করেন, বাকিটুকু আপনি স্মার্ট গার্ল, বোঝার কথা। শাহানিয়ার বুড়ো নাচিয়ে ভাবনা গোড় কেটে বলে, রাজি আমি। সুন্দর করে সেজে নিন, অপেক্ষা করছি। সাদেক আর দাঁড়ালো না, বেরিয়ে পড়ে। শাহানিয়ার সাদেকের যাওয়ার দিকে আতঙ্কময় চেহারা করে তাকায়। তার ভেতরটা ধুকপুক করছে। না জানি বিয়ের পর তার উপর কি পরিমাণ অনবেক নির্যাতন চলে। সাদেক ড্রয়িং রুমের দিকে যাওয়ার আগে পুনরায় এক পা ফেলে পিছে ঘুরে তাকায়। শাহানিয়ারকে চিন্তিত গম্ভীর ভাবন্তের দিকে মনে মনে হাসি দিল। নিজের মনের মধ্যে ধীরস্থভাবে মনোনীত করে, অন্যায় করেছো, শাস্তিও পাবে। কারণ অন্যায়কারীকে শাস্তি না দিলে সে পার পেয়ে যায়। অতঃপর শাস্তি দিয়ে ভালোবেসে পুছিয়ে দেব। ঝোরকে দুপুরবেলা ভার্সিটির ক্যানভাস থেকে তুলে নিয়ে আসে হারিস। তার কাজে অবাক না হয় পারছে না সে। হারিসের বাচ্চামো স্বভাবগুলো বড্ড অমায়িক হাস্যকর লাগে। যখন অগ্নিদহে শুকনো কাপড় ধারা বেঁধেছিল, তখন জহুর অবাক সহিত কণ্ঠে চেঁচিয়ে বলে, হারিশ, আপনি আমার ম্যাজিস্ট্রি অফিস নিয়ে যাচ্ছেন, তাই না? সে তো শুনে হতবম্ব ভাবে, মেয়েটাই এত বোকা কেন? বটগাছের মোটা গাদি একটা। মজা করে বলা কথা গম্ভীরভাবে মনে গেঁথে নেওয়া কেউই কাদের থেকে শিখুক। মনের ভাবনার রাগটুকু চেপে জহুরকে পাজুকুলো করে গাড়িতে বসিয়ে দিল। জহুর ছটপট করে সঙ্গে মুখ খোলা থাকায় চেঁচাচ্ছে, যার দরুন চৌপাশের জনগণের সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করছে। হারিস উভয়ন্তর না পেয়ে জহুরের মুখে কষ্টে লাগিয়ে দিল। তাকে গাড়ির সিটে হেলান দিয়ে বসিয়ে বেল্ট বেঁধে গাড়ি চালু করে, তার তৈরি করা সারপ্রাইজ দেখানোর জন্য। পুরো রাস্তা খুব শান্তভাবে গাড়ি চালিয়ে বেচারি জহুর হাঁপিয়ে নিজেই চুপ নিশ্চুপ হয়ে গেল। তাকে আলিশান একটি ফ্ল্যাটে নিয়ে এসে জহুরের অগ্নিদয়ের আর মুখের বাঁধন খুলে দিল। বিল্ডিংয়ের ভিতরে ঢোকার পর হাতে গোনা কয়েকজন মানুষ তাদের দেখছে। ফ্ল্যাটের ভিতরে গিয়ে দেখে মধ্যবয়স্ক একটি মহিলা ঢিলাঢালা সেমিসার মাথায় হিজাব চেঁচিয়ে বসে আছে। ওনার বিপরীত পাশে বড় হয়েছে মধ্যবয়স্ক একজন পুরুষ, যিনি চশমা পরে বসে আছেন, হাতে খবরের কাগজ নিয়ে পড়েছেন। ওনাদের দিকে কিছুটা সংকোচ বোধ করে জহুর। ভাবি হারিস ওনাদের সঙ্গে কেন দেখা করতে এনেছেন? ইনারাই বা কে? তার মনের ভাবনা আউলাতে গিয়ে থেমে যায়। অগ্নিদয়ের কোনায় চিকচিক জল জমে গেল। মুখের অস্পষ্ট কণ্ঠস্বর গিয়ে বাবা ডাক বের হলো। পা দবাতে ফেলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তার বাবা এহসান মেহরাব সুন্দর চাকচিক্য পোশাকে দাঁড়িয়েছে। মেয়েকে দেখে ওনার অক্ষেটাই ভিজে এলো। হারিস তার মায়ের পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। মুচকি হেসে তার বাবা মেয়ের একত্রিত হওয়ার দৃশ্য উপভোগ করছে। ইতিমধ্যে সেখানে যিনি আর ক্লেনে চলে এলো। এহসান মেয়ের মাথায় হাত বুলিয়ে আদুরি কণ্ঠে বলে, মা হয়েছে আর কাঁদিস না, জানিস খুব মনে পড়ছিল তোর কথা। তুই ছিলি না বলে প্রচণ্ড শূন্যতা অনুভব করতাম, কিন্তু আল্লাহর রহমতে রিহান সাহেব ওনাদের সঙ্গে কানাডা আনলেন। জহুর ছলছল অক্ষিদয় আঙ্কেল আন্টির দিকে তাকায়। ওনাদের কাছে গিয়ে ফুপিয়ে কান্না মিশ্রিত সুরে বলে, কিভাবে ধন্যবাদ দেব বুঝতে পারছি না আঙ্কেল আন্টি, তবে আপনারা যদি কিছু চান তাহলে স্বেচ্ছায় দেওয়ার চেষ্টা করব। হারিসের মা মুচকি হেসে জহুরের মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু চাই না মা, আমাদের শুধু তোকে চাই। আমার বেয়াদব ছেলেটার জীবনে তোকে বউ করে আনতে চাই। কথাটি শুনে জহুরের কান্না থেমে গেল। ভদ্র মহিলার আবদারের প্রত্যুত্তর নেই তার কাছে। নিষ্পাপ চাহনি নিয়ে বাবার দিকে তাকায়। এহসান সাহেব মেয়ের পাশে গিয়ে অনুরোধী গলায় বলেন, হ্যাঁ মা, আমি রাজি, তুইও রাজি হয়ে যা। এমন সৎ পরিবার তোর বিয়ে হলে তুই আজ যেমন হাসি খুশি থাকবি। এক বাবার জন্য তার মেয়ের এমন খুশি ভরা জীবন দেখতে চাওয়া ছাড়া অন্য কোনো লক্ষ্য হতে পারে না।
জোহর দ্রুপাট কপাল কুঁচকে বাবার পিছনে গিয়ে লুকায়, এতে হাসির রোল পড়ে যায় সবার মাঝে। কিন্তু হারিসের ফুপির বাসা থেকে আকস্মিক কল আসায় সে আড়ালে গিয়ে দাঁড়ায়। ফোনের স্ক্রিনে ভেসে উঠছে আপু নামটি। শাহানিয়ার কেন কল করছে বুঝতে পারল না, চারপাশ না ভেবে কল উঠিয়ে দিল। হ্যালো, মাফ করে দিস, অপরাধী আমি, ভুলটা আমারই ছিল। আজ বিয়ে করে পর পরিবারের সদস্য হতে চলেছি। চট করে কল কেটে দিল। তার পুরো কথা শুনে ভ্রুক্ষেপ হলো না হারিসের। সেভাবে আবারও বোধহয় ভান ধরেছে, যেহেতু শাহানিয়া প্রতিবার এমন ভান ধরার মতো করে ফাঁসিয়েছে, এবার সে ফাঁসায়নি। তার জহুরের কাছে চলে যায়। এহসান সাহেব রিয়ান সাহেবের সঙ্গে বিয়ের দিন ঠিক করে ফেলে। জহুরকে সেখানে 1 মিনিটও থাকতে দেয়নি জিনিয়া, সঙ্গে করে নিয়ে গেল। এহসান সাহেব ও সৌজন্য কুশল বিনিময় করে রওনা দিলেন। জিনিয়া তড়িঘড়িতে ভীষণ কপাল কুঁচকে রাগের মাত্রা বেড়ে যায় হারিসের। সে ক্ষিপ্ত নয়নে ফোনের মধ্যে জিনিয়াকে কল করে। সে কল উঠিয়ে ঠাট্টামা কণ্ঠে বলে, কি চাই দুলা ভাই? বউ চাই, যাকে তুই তুলে নিয়ে গেছিস। এটা তো নিয়ম বাঙালিদের, বিয়ের আগে নো মেলামেশা, নো কথাবার্তা। জিনিয়া হারিসের কথা সম্পূর্ণ হতে দিল না, কলটা শেষে কেটে দিল। সে বেচারা অসহায় নয়নের গ্যালারির মধ্যে জহুরের ছবির দিকে তাকিয়ে বলে, স্নিগ্ধ হুর নারী, কবে আসবে এই বুকের মাঝরে আবদ্ধ হতে? আর যে সইছে না। জহুরের পিছে দীপ্ত এক রোশনি দেখতে পায় হারিস। সে আজই শুনেনি তার প্রিয় মানুষের মুখে হামরাজ শব্দটি। সকলের মুখে হারিস শুনে অভ্যস্ত, কিন্তু হামরাজ ডাকটা সহজে কারো মুখে আসে না। বরঞ্চ সে নিজে বদরাকে ব্যবহার করে। যদি কেউ হামরাজ ডাকে তবে তার গার্লফ্রেন্ড নেই বললে ভুল হবে। ভার্সিটির টপ স্টুডেন্ট যে গার্লফ্রেন্ড থাকে না, তা যে এক প্রকার নিন্দক কথা। জহুর বিয়ের তারিখ সত্যভাবে গঠিত হয় অমত করেনি, কিন্তু তার বিষয়টা মোটেও ভালো লাগছে না। হামরাজ মানুষটিকে সে গভীরভাবে চেনে না। শুধু একদিনের পরিচয় কি অতটা বিশ্বস্ত হয়ে যায়? হ্যাঁ, সে মানতে রাজি যে হামরাজ ভালো গুণের অধিকারী, তবে চক্ষু গোচরে মানুষ কত কিছুই না করে। জহুরকে নিশ্চুপ দেখে এহসান সাহেব সোপার সন্নিকটে গিয়ে দাঁড়িয়ে গেলেন। মেয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, তুমি কি খুশি না? উত্তরে জোহর গম্ভীর রইল। এহসান সাহেব মেয়েকে ভাবার সময় দিলেন। তিনি রুম থেকে প্রস্থান করে আড়ালে গিয়ে কল দিলেন হারিসকে। হারিস সবেমাত্র পুশ আপ করে দাঁড়িয়েছে, গামে তাই শরীর একাকার, তোয়াল দিয়ে শরীর মুছছে। তখনও ফোনের তীব্র ভাইব্রেশন। ফোন হাত নিয়ে স্ক্রিনে দেখে শ্বশুর মশাই লেখা। মুচকি হেসে কলটি রিসিভ করে সালাম জানায়। তিনি হাস্য মুখে সালাম দিলেন, কিন্তু মেয়ের কথা জানাতে আমতা আমতা করে বলেন, বাবা, জহুর মা বিয়েতে রাজি নয়। আকস্মিক এহসান সাহেবের জটিল বাক্যটি শুনে স্তব্ধ হয়ে গেল সে। হাত থেকে ঠুস করে মেজের উপর ফোনটা পড়ে যায়। এহসান সাহেব বাকি কথা বলার আগেই যেন অপর পাশ থেকে শুনতে পেলেন, আপনার কাঙ্ক্ষিত নাম্বারের ব্যক্তির ফোন সুইচ অফ। শুনে তিনি হতভম্ব হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, আলো বাবা উল্টো বুঝে কোনো খারাপ কিছু না করুক। জটিল কথাটি এহসান সাহেব সরলে রূপান্তরিত করতে পারতেন। তার আগে যে হারিসের ফোনের মৃত্যুবরণ হবে কে জানত। এই নিয়ে এহসান সাহেব দুশ্চিন্তায় পড়লেন। মেয়েকে আবার কিনে কি বলে দেয় হারিস বাবা। সময়টা ছিল সন্ধ্যাবেলা। জোহর বাগানে হাঁটছে। বাগানটি হলো জিনিয়ার বাবার তৈরি। উনি নাকি সকাল্লাদের বাগান করেছেন। বাগানের চৌপাশ ঘেরাও করা পথে আলতো পায়ে হাঁটছিল সে। ফোনে ক্লাসমেটের ফ্রেন্ডের কল আসে। জানতে পারে অসুস্থতার কারণে সে পূর্ববর্তী ক্লাস করতে পারেনি। এখনই কিনা তার সহযোগিতার প্রয়োজন। যেহেতু জহুর ক্লাসে টপার না হলেও একজন ভালো স্টুডেন্ট হিসেবে পরিচিত, সেহেতু তার কর্তব্য পড়াশোনায় দুর্বল এই স্টুডেন্টদের সহায়তা করা। সন্ধ্যা বের হচ্ছে দেখে এহসান সাহেব ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করলেন, কিন্তু মেয়ের বান্ধবীর অসহায়ত্বের কথা বলার পরও ওনার মন আশ্বস্ত হলো না। তবুও মেয়ের জেদের কাছে হার মেনে যেতে দিলেন। জোহর ভার্সিটির মোড়ে বাঁকানো রাস্তায় চলে আসে। সেখান থেকে ভার্সিটির প্রধান প্রবেশদ্বারে চলে এলো একটি সাদা রঙের গাড়ি। সন্ধ্যায় আকাশের বাতি জোহর অক্ষিতে উপচে পড়ছে। সে হাত দ্বারা অক্ষিদয় নিমিলিত করে রেখেছে। পিটপিট করে অক্ষিদয় উন্মুক্ত করে দেখার প্রয়াস করে। গাড়ির প্রথম সিটে চালক দরজা খুলে বের হলো। তাকে দেখে থরথর করে কাঁপতে থাকে। তারা কি হাল যে করবে লোকটা ভাবতে তার পশম রিরি করছে। বদ্ধরুমের মধ্যে হাত পা বেঁধে রাখা হয়েছে জহুরের। তার সম্মুখে নিজের লালসার নজর মেটাতে মগ্ন কেশব। অচেতন মেয়েটির কপালে কেশব নিজের বাজের হাতে ছোঁয়া ছড়িয়ে দিচ্ছে, যার বিশ্বস্ত সীমা বুকের উপর পর্যন্ত। জহুরের চেতন দশায় হয়তো চিৎকার চেঁচামেচি হতো, কিন্তু অচেতন অবস্থায় জহুরের মুখ থেকে বিন্দুমাত্র শব্দ বের হলো না। কেশব বিশ্রী চাহনি নিয়ে দেখেছে। জহুরের ঘাড়ে থাকা আকর্ষণীয় তিলটিকে দেখে নিজের অষ্টদায় বিশ্রীভাবে ভিজিয়ে নিল। চুম্বকের মতো টানছে তিলটা। কেশব অস্পষ্ট কণ্ঠ লালসায় নয়নে বলে, ইস,
হাউ ফুল ইউ আর হানি। আমাকে রিজেক্ট করে অন্য কাউকে বিয়ে করা হচ্ছে? দ্যাটস নট ফেয়ার। অন্য ছেলের সঙ্গে বিয়ে তখন হবে যখন তুমি বিশুদ্ধ পবিত্র মেয়ে থাকবে। যদি তোমাকে অশুদ্ধ নষ্টা বানিয়ে ফেলি? অচেতন মেয়েটিকে দেখে বাচ্চাদের মতো ভুরু কিঞ্চিত নারী ভঙ্গিমায় ভাবে। এটাই বেটার। পরে আমায় বিয়ে করা ছাড়া কোনো পথই রবে না। কেশব নিজের শার্টটা গায়ের থেকে আলাদা করে ফেলে। উদাহরণস্বরূপ যখন জোহরের উপর নিজের অবস্থান তৈরি করতে নিল, আকস্মিক তার ফোন কল চলে আসে। বিরক্তিতে কপাল কুঁচকে এলো তার। উঠে ফোনটা হাতে নিয়ে বেরিয়ে যায়। সে সময় নিবু নিবু অক্ষিদায় উন্মুক্ত করে জোহর। আধারে ঘেরাও একটি ছাউনির ভিতরে সে নিজেকে আবিষ্কার করে। শুকনো ঢোক ঢোক মনে প্রাণে গেছে। ছাউনির মাঝে নেই কোনো প্রকার জানালা, যার ফলে আলো বাতাসের সীমান্তর পাচ্ছে না সে। জোহর ভাবতে থাকে আসলে ঘটনাটা কি করছিল। অতীত। জোহর ভার্সিটির প্রবেশদ্বারের সাদা গাড়ি লক্ষ্য করে। সেদিক দিয়ে যে লোকটি দেখে তার ভয়ভীতি অনুধাবন সৃষ্টি হলো। সেই লোকটি হলো কেশব। তার সঙ্গে কেউই ছিল না, বরং সে একাই এসেছিল সাদা গাড়িতে করে। তার পরনে ছিল একটি ফিটপাট শার্ট আর ঢিলাঢালা প্যান্ট। মুখশ্রীর মধ্যে রক্তিম আভা দেখেছিল। তার সেই রক্তিম অগ্নিদহের ভয়ে পিছাতে লেগেছিল জোহর। তার যতটুকু পিছানো যায় ততটুকু কেশবও এগিয়ে আসছিল। জোহর চৌপাশে অগ্নিদয় ফিরাতে আরম্ভ করে, যেন কোনোভাবে কারো কাছে অসহায়ের হাত চাইতে পারে। মনের জোরে আল্লাহ নামিয়ে যাচ্ছিল। স্মরণে তাকে ডেকে চিৎকার করে। তবে সন্ধ্যায় ভার্সিটির প্রবেশদ্বারে কোনো মানুষের আনাগোনা ছিল না। জোহর না পেরে উল্টো পায়ে রাস্তায় মুড়ে ঘুরতে নিলে কেশব লাঠি দ্বারা আঘাত করে তার মাথায়। জোহর মাথা চেপে ধরে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে। খুব জোরাল আঘাত করছে কেশব। মাঝ রাস্তা লাঠিটি নিক্ষেপ করে জোহরকে কোলে তুলে নিল। তার ভীতিময় মুখ পানে অক্ষে মেলে বিশ্রী সুরে বলে, খুব শখ অন্যকে বিয়ে করা, আজ সেই শখ চিরঞ্জীবের মতো মিটিয়ে দেব। কেশব জোহরকে বসিয়ে গাড়ি নিয়ে রওনা দিল। গাড়ি চালানো অবস্থায় তার রাগটা আরও তীব্রতর হিংসাপূর্ণ হলো। তৎক্ষণাৎ মনে পড়ে যায় হারিসের দেওয়া প্রতিটি কত। দাঁতে দাঁত চেপে ধরে বলে, তোর কারণে ওই হারিস চিব্বই আমার উপর হাত উঠিয়েছে। তোকে তো আমি এই জন্মে ছাড়ছি না। তোর হারিস তোর কাছে পৌঁছানোর আগেই তোর সব ছিনিয়ে মিনিয়ে খেয়ে ফেলবো। কেশবের ব্যাপারটা হারিস দেখেছিল। যখন সে জোহরকে পায় তখন তাকে রাস্তাঘাটে থারিয়ে কলার চেপে অনিং করেছিল যেন জোহর থেকে দূরে থাকে। হারিসের কথায় উল্টো জবাব দেওয়ায় বেদরক পিটিয়েছিল সে। তখন ক্লান সঙ্গে থাকায় হারিসকে থামিয়ে দেয়। ক্লেনকে আঁকড়ে ধরে কেশবের নাজেহাল দশায় পরিণত করে। তার মুখের উপর থুতু মেরে বলে, জহুরের দিকে তোর চোখ পড়লে সেই চোখ ছন্ন ছাড়া করে দেব। কেশব নিজের দম আটকে জোরালো শ্বাস ছাড়ে। জোহরকে নিয়ে দূর নির্জন জায়গায় এনে গাড়ি থেকে কোলে তুলে নিল। একটি ভাঙা কাঠের ছাউনির ভিতরে নিয়ে আসে, যেখানে কোনো প্রকার জানালা নেই। শুধু একটা দরজা আছে যেখান থেকে কেউ ঢুকতে পারবে। কেশব পুরো ছাউনি পরখ করে শয়তানি হাসি দিয়ে বলে, হানিমুনের ট্রিপটা দারুণ প্লেসে পড়েছে হানি। জোহর অচেতন হলো। তার ব্রেনের কার্যকলাপ চলছিল। শ্রাবণ দিয়ে কেশবের কটূক্তি নোংরামি করার কথাগুলো কর্ণপাত হয়েছে। তবুও অক্ষিতে উন্মুক্ত করার প্রয়াস পায়নি। মাথার তীক্ষ্ণ ব্যথার অজ্ঞান রইল। জোহর উঠে বসতেছেও পারে না। তার হাত পা বেঁধে রেখেছে কেশব। অবাধ অগ্নিদয়ের অশ্রুজল নিক্ষেপণ আরম্ভ হলো। কি করবে, কোথায় চিৎকার করবে ভেবে পাচ্ছে না। অন্যদিকে ছাউনির ভিতরে কেশবের অবস্থান না পেয়ে আর আটকানো দমটা ছাড়তে পারছে। কোথায় গেছে কে জানে। জোহর ধীর স্থির হয় শরীরের ভারপ্রাপ্ত করে দাঁড়িয়ে যায়। পায়ে কাপড় বাঁধা থাকায় নড়তে গিয়েও পড়ে যাচ্ছে। চৌপাশে অগ্নিদয় বুলানোর পর নজর আসে কাছের লম্বা টুকরো। হাতের গোড়া দিয়ে কাজটি ধরায় প্রাণপণ চেষ্টা করে। অগ্নিদয় পিছনে ফেরাতে পারছে না, কারণ মুখমণ্ডল পিছনে ফেরালে কাজটা তার হাতের নাগালে আসবে না। অশ্রুসিক্ত নয়নের মাঝে কাজটি ধরতে পারে। খুব সাবধানে দড়ি কাটছে। সঙ্গে শুরু হলো বুকের ধুক পোকানে, কারণ কোন সময় না জানি কেশব এসে যায়। 20-30 মিনিট পর কেশব মদের 2টি বোতল নিয়ে ভিতরে প্রবেশ করে। পরনে শুধু রয়েছে একটা ট্রাউজার। শার্ট যে খুলেছিল আর পরেনি। তার ফোনের বন্ধুর কল এসেছিল। তার সঙ্গে কথা বলে জানালায় 2টি মদের বোতল আনতে, মদের বোতল প্রধান রাস্তায় সড়কে আনতে বলে। সে চায় না কোনোভাবে জহুরের কথা তার বন্ধু মহলে জানুক। যা করবে সকলের অগোচরে করবে। মদের বোতল পেয়ে সাধারণ কুশলতে মিটে তার বন্ধু প্রস্থান করে। কেশব বাঁকা হেসে এক বোতল ক্যানেল খুলে পেক নিতে থাকে। পা ধপাধপ ফেলে এগিয়ে যায় ছাউনির পথে। ভিতরে প্রবেশ করে সে হতবাক। যেখানে জহুরকে বেঁধে রেখে যায় সেখানে শুধু তার স্কার্ফটাই পড়ে রয়েছে। স্কার্ফটি হাতে নিয়ে ছিঁড়ে রাগ মিশ্রিত গলায় বলে, এত সহজে পালাবেন মহারানী? কোথায় যেতে পারবেন আমিও দেখব।
কেশব শার্টটি হাতে নিয়ে গায়ে জড়িয়ে নিল। ছাউনির বাহিরে যাওয়ার জন্য যেই না বাহির পা রাখবে তার উপর অ্যাসিড নিক্ষেপ হয়ে যায়। পায়ে অ্যাসিড পড়ায় কেশব গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকার গাছগাছালির ঝাঁকে বসে থাকা পাখিগুলো উড়াল দিতে শুরু করে। পায়ের গোড়ালি ফেটে গলে পড়ছে, রক্তের ফোঁটায় ছাউনির ছালগুলো ভিজে আটকে যাচ্ছে। কেশব বহু কষ্টে অগ্নিদের সম্মুখে ফেলে তার ভয়ের সীমা পেরিয়ে গেল। ঘামে যন্ত্রণা সে অগ্নিদয় নিবিলিত করে দাঁত চেপে বলে, মেয়েদের মলেশ করার খুব শখ। মলেশকারের শাস্তি কি জানিস? এই যে। তীক্ষ্ণ গলায় বলে হারিস কেশবের পায়ে পা এগিয়ে চাপ দিল। সে বেচারা ব্যথায় অজ্ঞান হয়ে গেল। অ্যাসিডের প্রক্ষোভণে মানুষ সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে। এবার এই কেশব নামক মানুষটা আজীবনে এক পা ছাড়া চলবে। হারিস ছাউনির ভেতরে থেকে বেরিয়ে পড়ে গাড়ির কাছে এসে বসে যায়। প্রশান্তিময় শ্বাস ছেড়ে পাশে বসে থাকা তার হুড়নারীর হুড়াইয়ার দিকে চেয়ে। মেয়েটি নিষ্পাপ শিশুর ন্যায় ঘুমিয়ে আছে। হারিস তার মাথায় হাত বুলিয়ে বলে, আর কখনো কেউ নজর দেবে না, আমার হামানতের হকদার আমি। জহুরের কপালে চলে এসে চুলগুলো সরিয়ে ভালোবাসার পরশ এঁকে দিল। গাড়ি চালু করে বাসার পথে রওনা দিল। বাসায় সে নিজের রুমে নিয়ে যায়। ইতিমধ্যে হারিসের মা এসে সযত্নে সেবা করছেন। হারিস ড্রয়িং রুম গিয়ে সবাইকে মিথ্যা বলে দিল যে জহুর সারাদিন কিছু না খেয়ে থাকায় জ্ঞান হারিয়েছে। এতে সকলে নিশ্চিত হয়ে যায়। তবুও তার অজ্ঞানের কথা এহসানকে জানানোর জন্য কল দিল। এহসান রুমে পায়চারি করেছিল, কারণ মধ্যরাত হয় উপক্রম। মেয়ে এখনও বাসায় পৌঁছনি। মেয়ের জন্য ভীষণ চিন্তিত হয়েছিলেন। বাসার মধ্যে জিনিয়ার মা এহসান সাহেবের রুমে আসেন। জিনিয়ার মা হলেন এহসান সাহেবের মৃত স্ত্রীর আপন বোন। সেই সম্পর্কের বিনিময়ে জিনিয়া হলো জহুরের খালাতো বোন। তিনি এহসান সাহেবকে দেখে সৌজন্যমূলক কণ্ঠে বলেন, জুহুর বেরিয়েছে সেই মাগরিবের সময়, এখন রাতের 12টা বেজে যাচ্ছে, বাসায় আসলো না। ফোনটাও সুইচ অফ যা শোনাচ্ছি। মনটা ভীষণ বিষণ্ণতায় ভরে গিয়েছে। এই মনে হচ্ছে মেয়েটা আমার ভালো নেই, কোথায় আছে বুঝতে পারছি না। ভাবছি থানায় গিয়ে কমপ্লেন করব, কিন্তু পরক্ষণই মনে বলছে আরেকটু অপেক্ষা করতে দুর্ঘটনায় ভোগাচ্ছে। এহসান সাহেব তাও শান্তি পাচ্ছেন না। মনটা উতাল পাতাল ভাবতে বাধ্য করেছে। হারিসের বাবার নাম্বার থেকে আকস্মিক রাতে 12টা 12 মিনিটে কল আসে। ভুরু কুচে নেন। মেয়ের কথা হারিসকে জানাবে ভেবে কলটা রিসিভ করেন, কিন্তু ফোনে হারিসের বাবা রিয়ান সাহেবের কণ্ঠের পরিবর্তে হারিসের কণ্ঠ শুনে অবাক হলেন। অবাক সহিত কণ্ঠে বলেন, বাবা হারিস তুমি কলে? তাহলে তোমার বাবা? জি আঙ্কেল, আমি আসলে ওই সময় বাড়তি কথা বলতে পারিনি। জোর বিয়েতে রাজি নয় শুনে ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিল। স্ক্রিনের দশা খারাপ ছিল, বিধায় নতুন ফোন কিনবো। তবে কিছু মনে করবেন না, আপনার মেয়ে সুস্থ আছে, তাকে পেয়েছি আমি। এহসান সাহেব মেয়ের কথা শুনে উত্তেজিত কণ্ঠে বলেন, বাবা আমার মেয়েকে কোথায় পেলে? সে তো বান্ধবীকে নোটস দিতে গিয়েছিল ভার্সিটিতে। হারিস শুনে নিঃশ্বাস সুরে হুম বলে। এহসান সাহেব আতঙ্কময় কণ্ঠে বলেন, কি হয়েছিল তার? হারিস শুরু থেকে সব কথাই এহসান সাহেবকে বলেন। তিনি শুনে আহ্লাদে বলেন, তুমি জানতে নাকি জহুরকে যেখানে নিয়ে যাবে? না বাবা, আসলে আমি আমার বন্ধু ক্লেনের সঙ্গে ভার্সিটির পথে যাচ্ছিলাম। সেখান থেকে নতুন ফোন কিনবো ভেবে রওনা হয়েছিলাম। তবে মাঝপথে ক্লেনের ফোনে জিনিয়ার কল আসে। জিনিয়া তাকে জহুরের কথা জানায়। তার থেকে জানতে পারলাম জহুর বাইরে গিয়েছিল আর পাশেই আসেনি। জিনিয়া আপনাকে চিন্তিত দেখেছিল, ফলে আমাদের ব্যাপারটা উপলব্ধি করতে বলে। ক্লেন ট্যাক্সি নিয়ে আমার জন্য ফোন কিনতে চলে গেল। আমি গাড়ি নিয়ে জহুরকে খোঁজার পথে নামলাম। প্রধান সড়কে এসে কৃষককে দেখে ভড়কে গেলাম। এমনকি তার পরনে কোনো প্রকার শার্ট ছিল না। একদম অর্ধনগ্ন অবস্থায় রাস্তার মাঝে দাঁড়িয়ে তার বন্দুক থেকে মদের বোতল নিচ্ছিল। সেই বা ওখানে কি করছিল? মনের মাঝে সন্দেহ জোড়া বাঁধছিল। তার পিছু নিতে গেলে ফুপিয়ে কান্নার আওয়াজ পেলাম গাছের ঝোপ থেকে। সেখানে হাতটিয়ে কান্নারত দশায় পেলাম জহুরকে। কিন্তু জিজ্ঞেস করার আগে আমার কোলে ঘুমিয়ে পড়ে সে। তাকে গাড়িতে বসে ডিকি থেকে অ্যাসিড নিয়ে নিলাম। কৃষকের পিছে ছাউনির মধ্যে চলে এলাম। তাকে পেয়ে ব্যাস অ্যাসিডের কাজ শেষ করলাম। এহসান সাহেবের বড় বড় দৃষ্টি মিলে রেখেছেন দেওয়ালের দিকে, যেন কোনো এক ঘুরে চলে গেলেন। ভাবছেন হারিসের অ্যাসিড নিক্ষেপণ করার ফায়দা। হারিস অপর পাশে কোনো প্রকার কণ্ঠ না শুনে বলে, আঙ্কেল আপনি ফোনে আসেন। এহসান সাহেব সজাগ হয়ে বলেন, হ্যাঁ হ্যাঁ আছি। জহুরকে দেখে রাখো বাবা, আজ রাতে না হয় ওখানে থাকুক, সকালে নিয়ে আসবো। হারিস অন্তরালে বহুগুণে খুশি হয়ে গেল। সে তো চাচ্ছিল আজ রাত তার প্রিয় হুরাইরা সঙ্গে কাটানোর। শ্বশুরমশাইয়ের কথায় হাতে শোনা রত্ন পেয়ে গেল। অন্তরকে খুশির লাড্ডু চমিয়ে গম্ভীর কণ্ঠে জবাব দিল, ওকে বাবা, রাখছি। আম্মু আছে জহুরের সঙ্গে।
এহসান সাহেব নিশ্চিত মনে ফোন রেখে খেতে গেলেন। মেয়ের চিন্তায় খিদের জ্বালা নিবারণ করেননি। এখন ফিরেশানি শরতে প্রচণ্ড বেগে খিদের জ্বালা ধাওয়া করছে। এহসান সাহেব ডাইনিং রুমে গেলেন। এহসান সাহেবকে খাবার খেতে দেখে জিনি এগিয়ে গেল। সৌজন্য চাহ নিয়ে আহ্লাদি কণ্ঠে খালাপু বলে ডাকে। এহসান সাহেব জিনিয়ের দিকে তাকিয়ে মুচকে এসে বলে, আরে জিনিমা, খেয়েছিস? হ্যাঁ খালাব্বু, তুমি খাও। জিনিমা, তোকে অনেক শুক্রিয়া রে মা। তোর বোন দেরি হওয়ার কথা জানিয়ে দিয়েছিল হারিসকে। আরে খালাব্বু, ব্যস্ত হবেন না, এটা কর্তব্য ছিল। মা, তুই যা, ঘুমিয়ে নে। এহসান সাহেব মনের খুশিতে খাচ্ছেন। এই খুশির জোয়ার যে পুরো প্রাণ জুড়ে। কোনো বাধা বিপত্তি আর রইল না তার মেয়ের। জোহর এবার শান্তিতে নিজের সংসার তৈরি করতে পারবে। বাবা হিসেবে উনি যতটুকু করছেন তার উপর আল্লাহর মেহেরবানি অসীম। হারিসের মাকে কাছে দেখে জোহর উঠে পড়ে। তার পুরনের পোশাক পরিবর্তন করে দিয়েছেন। ছাই রঙের একটি শাড়ি পরিয়ে দিয়েছেন জোহরকে। তার মুখের থুতনি ধরে আদুরি কণ্ঠে বলেন, মাকে পুরো বউ লাগছে, আমার ছেলের বউ বলে কথা। জোর শুনে হালকা কেঁপে ওঠে। লজ্জা মিশ্রিত নয়নে মাথা নিচু করে ফেলে। নিজেকে হারিসের বাসায় দেখে নিশ্চিত মনে শ্বাস ছাড়ে। সে অমন ভরা জঙ্গলে নেই। আকস্মিক বড় গম্ভীর্য কণ্ঠে হারিসের মার জোর কেঁপে উঠল। কারণ হারিস সম্মুখে গম্ভীর মুখে রক্তিম আবা ফুটিয়ে দাঁড়িয়ে আছে। তার গাম্ভীর্যতা দেখে জহুরের মনে পুনরায় ভয়ের উদ্বেগ হলো। সে মাথা নিচু করে কাঁথার দিকে দৃষ্টি মেলে রইল। হারিসের মা ধমকির সুরে বলে ওঠে, কি বাচ্চামো শুরু করেছিস? এমনভাবে কেউ চিল্লায়? মাম, তুমি রুমে যাও, কথা আছে জুনাইরার সঙ্গে। চট করে অক্ষিভীতি নিয়ে তাকায় সে। কখনো হারিসের মুখে জুনাইরা বা জোর শব্দটি শুনিনি। কেন জানি তার মুখে হুরাইরা শুনতে শুনতে অভ্যাসে অপনীত হলো। আজ অন্যরকম ডাকে জোহরের কান্না পাচ্ছে। লোকটার হলো কি সে বুঝছে না। সে দোষ করছে বলে মনে হচ্ছে না। হারিসের মা বিষয়টা ব্যাকুল দেখে উঠে পড়েন। যাওয়ার আগে হারিসের পানে সে নিম্ন কণ্ঠে স্নানময় চাউনি নিয়ে বলেন, মেয়েটা একা গিয়ে ভুল করেছে মানছি, তবুও বাচ্চা মেয়ে, অত রাগিস না। হারিসের উল্টো মুখে কিছু বলেনি। তার দৃষ্টিকোণ স্থির তার এই হুরাইরার উপর। জোহর সে একটু দেখে মাথা নিচু করে রেখেছে। হারিসের মা যাওয়ার পর ধরম করে রুমে দরজা বন্ধ করে দিল। জোহরের আত্মা কেঁপে ওঠে। এতটা ভয় কখনো বজ্রপাতে পেয়েছিল বলে মনে হয়নি। হারিসের মুখমণ্ডল দেখার প্রবীণতা ঘিরে বসেছে জোহরের। কারণ হারিস বিছানায় একদম কাছে দাঁড়িয়ে, তবু তাকে স্পর্শ বা মুখ থেকে কথা বের করেনি। মাথা তুলে ছেলেটির মুখের দিকে তাকাতে বেহায়মন ছটফট করছে, তবুও পারছে না। হারিস বেচারা মনের অন্তরালে হেসে কুটি কুটি অবস্থা। তার হুরাইরার মতো পরি কিনা ভীতময় হয়ে যায়। প্রিয়সীর অক্ষিতে নিজের সুখ খুঁজে পায়। জোহরকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, ভালোবাসো? কাকে? সোজাসুজি উত্তরে হারিস ভরকে যায়। জোহর ডুকর গিলে নিল। মাথা তুলে হারিসের মুখের দিকে তাকায়। হারিস পুনরায় বলে, বিয়ে করবে না কেন আমায়? কি করেন? প্রেম করি। বেবাচাকা খেয়ে গেল জোহর। সে প্রশ্নটা করছে গম্ভীর মুখে, অথচ হারিসের একরোখা ভাব দেখে রেগে গেল। মজা করছেন? যেটাই মনে করো। এমন কেন আপনি? রোমান্টিক রাইড। পাগল হলেন? লজ্জা ছিটে ফোটাও নেই? আমি জিজ্ঞাসা করেছি কি, আপনি জবাব দিচ্ছেন কি? পাগল হয়েছি আমি তোমার হুরনারী মুগ্ধতে। ট্রোপাটে তোমার পানে চেয়ে থাকতে মন চায়। জবাবে বলি কি, ভালোবাসি তোমায় হুরাইরা। এমন সুন্দর চরণের প্রতিদ্বন্দ্বিতে চুপ হয়ে গেল জোহর। তার প্রশ্নটা করার কারণ হলো হারিস বাবা মায়ের ঘরে বসে খায়, বেকার জীবন কাটাচ্ছে। বাবা মায়ের ঘাড়ের উঠে বসে খেলেই তো আর জীবন চলে না, নিজেরও কিছু না কিছু করা শিখতে হয়। জোহরকে চিন্তিত দেখে এক সিলতি হাসি নিয়ে বলে, তবে আগলে রাখার ক্ষমতা আছে প্রেয়সী। আমি বেকার নই, থাকি পরিবারের সঙ্গে। কারণ এই আমার সব। তোমায় সদস্য বানাতে চেয়েছি ছোট পরিবারের সঙ্গিনী হিসাবে। আর এটা বাংলাদেশ নয়, কানাডা। এখানে চাকরি পেতে বড্ড কষ্ট পোহাতে হয় না। ইদানিং আমি চাকরিজীবী পদোন্নতে নিজেকে রেখেছি। তুমি আমার লাইফে আসার আগে থেকে আমি মার্কেটিং সাইডে কম্পিউটারের হিসাব নিকাশ নিয়ে কাজ করি। বিয়ের পর তোমার দেনমোহরের হিসাব খোয়াতে হবে না মিস হুরাইরা মেহরা। এবার তো হ্যাঁ বলে দিন বিয়েতে। পুরো কথা শুনে জোহর লজ্জাময় হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। হারিস তৎক্ষণাৎ খুশি হয়ে কোলে উঠিয়ে নিল। জোহর প্রথমে ঘাবড়ে গেলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে নিল। তার নিচে পড়ার সাধ্যতা নেই, কারণ আগলে নেওয়ার মতো মানুষটির কাঁধে হাত রেখেছে। মানুষটি তাকে পরম আবেশে জড়িয়ে রেখেছে। জোহরকে কোলে করে বাসার ছাদে নিয়ে যায়।
বাসার ছাদে রয়েছে একটি খালি মঞ্চ, যেখানে কোনো মানুষের বিন্দুমাত্র রেশ নেই। জহুরের হাত ধরে মঞ্চে উঠে গেল। তার হাতে হাত রেখে চন্দ্রকে সাক্ষী রেখে নৃত্য করতে আরম্ভ করে। মনোযোগ নৃত্যে রইল দুজনের অগ্নিদয় স্থির একে অপরের মধ্যে। হারিস জহুরের কানের রোদেতে আস্তে কামড় দিল, ফিসফিসানো কণ্ঠে বলে, মিস হুরাইরা, তুমি কি আমার জীবনে ভালোবাসার একটি উজ্জ্বল আসক্তি হবে? এর উত্তরে জহুর মুচকি হাসে। নীরবতা সম্মতির লক্ষণ বুঝে হারিস জড়িয়ে ধরে থাকে। সকলে জিনিয়া উঠে কান্নারত অবস্থায় বসে আছে হসপিটালের করিডোরে। সেখানে সান্ত্বনা দিচ্ছে জিনের মা আর জহুর। তার অক্ষির কোণে জল জমে এলো। হারিস হতভঙ্গ হয়ে এদিক ওদিক ছুটোছুটি করছে। তার বন্ধুর জন্য 2 ব্যাগ এ পজিটিভ রক্ত গ্রুপ লাগবে। এরই জোগাড় ব্যস্ত। গতকাল রাতে হারিস আর জহুরের সৌন্দর্য মোড়া রাতে পর দিনে একটি আহতময় খবর পেল। ছুটে এলো হসপিটালে। সেখানে বাবার সঙ্গে দেখা করে জহুর। হারিস ক্লেনের বাবার কাছে এসে বলে, আঙ্কেল, হাউ ইজ দিস হ্যাপেন? ক্লেনের বাবা অস্ত্রসুক্ত কণ্ঠে বলেন, ক্লেনের জিনিয়াকে পছন্দ শুনে ক্লেনের মা খুব রাগ প্রকাশ করে। ক্লেনকে বারংবার জিনিয়াকে মন থেকে সরানোর কথা বলে, কিন্তু তার মেজাজ খিটখিটিয়ে হয়ে গেল। মাকে যা নয় তাই বলে বকে দিল। এতে মায়ের হাতে চর খেয়ে যায়। তবুও তার একটি আবদার, সে জিনিয়াকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। চাইলে আজীবন জিনিয়াকে ছাড়া কুমার থাকার পণ নেবে। ক্লেনের মা সহ্য করতে না পেরে বলে, কালই তোর বিয়ে দিয়ে দিব হেনিমার সঙ্গে। হেনিমা বেটার দেন ইউর জিনিয়া। শি ইজ লাইক এ গার্ল হুজ আই এক্সপেক্টেড। ক্লেনের রাগ চুচুম্বুর হয়ে যায়। সে রাগের বর্ষে ফ্লাওয়ার বেস ভেঙে ফেলে। ফ্লাওয়ার বেসের কাছের টুকরো নিয়ে রুমে ছুটে যায়। দরজা আটকে দিল। ক্লেনের মা হতবাক হয়ে গিয়েছিল। আমিও অবাক, ছেলে কিনা এত জেদি হয়ে গেল। তার পিছনে এসে দরজায় কড়া নাড়ি। কিন্তু আপত্তিকর বিষয় হয়ে ওঠে যখন সে দরজা খুলছিল না ঘণ্টাখানিক ধরে। ক্লেনের মা কান্নায় বসে পড়ে। আমি দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখি ছেলে আমার অজ্ঞান। হাতের থেকে রক্ত পড়ছে, পুরো মেঝে ভিজে গেছে রক্তে। ক্লেনের মা উঠে চিৎকার করে। তাকে হসপিটালে নিয়ে আসি। এখনও কাঁদছে তার মা। ক্লেনের মা ছেলের অপারেশনের রুমের দিকে চেয়ে আছেন। সেখানে একটি মেয়েকে অপারেশন রুমের পাশে দরজা ঘেঁষে বসে থাকতে দেখেন। কান্নায় মেয়েটি অগ্নিদয় ফুলে গিয়েছে। চুলগুলো উষ্ণ খুশ হয়ে পড়ছে, ওড়নাও এলোমেলো হয়েছে। ক্লেনের মা মেয়ের গলায় ওড়নাটা ঠিকভাবে গুঁজে দিলেন। জিনিয়া কান্না মিশ্রিত অক্ষে নিয়ে বলে, আন্টি, আপনি আমায় ক্ষমা করবেন। আমাকে পছন্দ না বললেই পারতেন। আজ যদি ক্লেনের কিছু হয়ে যেত, আপনি নিজেকে ক্ষমা করতে পারতেন না। আমি চলে যাব তার জীবন থেকে, তাও আপনি থেকে কষ্ট পেতে দিয়েন না। ক্লেনের মা আহত কণ্ঠে অশ্রুসিক্ত হয়ে বলেন, না রে মা, তোকেই তার চাই, তুই ছাড়া তার চলবে না। আমার ছেলেটা খুবই শান্তশিষ্ট স্বভাবের, তুই ছাড়া বোধ হয় মারাই যাবে। আমার ছেলেটাকে দূরে ঠেলিস না, আমি ভুল করছি। আমি ভাবছি তোর আর ক্লেনের সম্পর্কটা খারাপ চোখে দেখবে সমাজ। তবুও ভালো লাগছে এটা জেনে যে আমার ছেলে শুধু তোকেই চায়। ছেলের খুশির উপরে আমার অন্য কোনো কিছু চাই না। আর হলো সমাজের কথা, তাদের মুখে হলো ছলনাময়। তারা বলুক, আগুন জ্বলুক তাদের বুকে, আমি তো স্বামী সন্তান নিয়ে বেশ আছি। জিনিয়া ফিক করে হেসে দিলেন ক্লেনের আম্মুর কথা শুনে। কিছুক্ষণ পর ক্লেনের রুম থেকে ডক্টর বের হলেন। তিনি এসে বলেন, সমস্যা নেই, পেশেন্ট সুস্থ আছে, চাইলে দেখা করতে পারেন। ক্লেনের মা ভিতরে এসে কান্না জর্জরিত কণ্ঠে বলেন, বাবা, তোর জন্য বউ একটাই জিনিয়া হয়েছে, খুশি এবার? ক্লেনে খুশিতে আত্মহারা। কারোর পরোয়া না করে সে জিনের মুখমণ্ডল জুড়ে চুম্বন এঁকে দিচ্ছে। সবাই লজ্জায় বেরিয়ে পড়ে রুম থেকে, কিন্তু ঠায় দাঁড়িয়ে রইল হারিস। জোরের বিরক্তি রূপে কপাল কুঁচকে বলে, আপনার কমন সেন্স নেই? এখানে ক্লেন আর জিনিয়া অপ্রতিভ দশায় ব্যস্ত আছে, আর আপনি কি না মজার অক্ষি মেলে রয়েছেন। তো আর কি করব, আমার বন্ধু বিয়ে করার আগে চুমু খেয়ে ফেলতেছে, আর আমি বিয়ে না করেও চুমু দিতে পারি না। দ্যাটস নট ফেয়ার। চলো একই রুমে আমরাও করি। লজ্জায় কান গরম হয়ে আসে জহুরের। জোরকৃতভাবে হারিসের হাতে চিমটি কাটে। সে বেচারা চিমটির ব্যথায় মৃত্যু চিৎকার করে ওঠে। ক্লেন সরে এসে জিনিয়ার ত্রপাট নয়নের মাথা নিচু করে নিল। ক্লেন যে ভারী জনগণের সামনে চুমু দেবে কে জানতো। জিনিয়া তাকানোর সাহস পাচ্ছে না। ক্লেন এত সুন্দর মুহূর্তে চুমু খাওয়ার সুযোগটা পেয়েছিল, কিন্তু বন্ধুর চিৎকারের মোড়ের 13টা বেজে গেল। হারিসের দিকে ক্লেন বিরক্তিকর আবার ফুটিয়ে বলে, দোস্ত, চুমু খাওয়ার সময় ডিস্টার্ব করিস কেন? কি করব,
আমার হবু বউ তো খেতে দিচ্ছে না, তাই তোকে কেমনে শান্তিতে চুমু খেতে দেই? খেতে হলে সেম টু সেম টাইমিংয়ে খেতে হবে। এতে তুই অপেক্ষা করছিস কেন? যা, তুই না হারিস হামরাজ, রাজার মায়ার হুর পড়ি, উড়াল মারলে বুঝবি। নিজের হক আদায় করে নে, বিয়ের পর পুরোটাই করিস। আসলে হক কথা। জহুর বিস্ফোরিত দৃষ্টিকোণ নিয়ে চেঁচিয়ে বলে। হামরাজ, চমৎকার আল্লাহ, চমৎকার। বউ প্রথমবার হামরাজ ডাকতে দোস্ত, খুশির টিলায় চোখে পানি চলে আসলো। হারিস নাকামি করে পাশে থাকা পানির মগ থেকে কিছুটা পানি উক্কি দই ছুঁড়ে মারে। কেলেন হু হু করে হেসে দিল। হারিস কষ্টের পান করে কেলেনের কলার চেপে ধরে অগ্নিদায় পানি পাড়িয়ে দিল। দোস্ত, খুশিতে তোকে চুমু দিতে মন চায়। কেলেন উচ্চস্বরে চেঁচিয়ে বলে। হাউসিফ, আমি ছেলে সর, যা নিজের বউকে গিয়ে দে, আমাকে দিস না, ভার্সিটি নষ্ট হয়ে যাবে। বুঝতে হবে এক্সিডেটের ফসল। সুসাইড অ্যাটেম্প মাই ফ্রেন্ড। রাগ মিশ্রিত দৃষ্টি নিয়ে বলে হারিস। ক্লেন আমতা আমতা করে দৃষ্টি নিয়ে এলো জিনিয়ার দিকে। সে এখনও মাথা নুয়ে লজ্জা নিবারণে ব্যস্ত। জহুর কেবিন থেকে এক প্রকার ছুটে পালা। এখন পালালেই বোধহয় বাজবে ওই লাগামহীন ব্যক্তির কাছ থেকে। হারিস খুশির চোটে চুমু দিতে চেয়েও পারল না। বউ তার পালিয়ে গেলে ভেবেই সে শয়তানের হাসি দিয়ে ছুটে গেল জহুরের পেছনে। এই এই, আপনি আসছেন কেন? দৌড়াতে থেকে জহুর বলে ওঠে। তুমি দৌড়াচ্ছ তাই? জহুর দৌড়ে হসপিটালের পিছনে সাইডে চলে আসে, যেখানে গ্রাহকরা হাসপাতাল সমাহার। সেখানে লুকিয়ে দৌড়ানোর চেষ্টা করে। হারিস এসে ধরে ফেলে তার হুড়নারীকে। কিছুক্ষণ মুগ্ধতার দৃষ্টির চেয়ে থাকে হারিস। তার চেয়ে থাকার শেষ নেই। এই যেন এক প্রকার আসক্তি। অপ্রকট দৃষ্টিকোণে নেশা জড়ানোর কণ্ঠে জহুরের কানে ফিসফিসিয়ে বলে। চলো যাই হুর নারীকে আপন করতে হুরায়রার প্রদেশে। জহুর তার সরল বাক্যটি বোঝেনি। আশ্চর্য হয়ে বোকার মতো জিজ্ঞেস করে। কোথায়? ম্যাজিস্ট্রেট অফিস, যেখানে আমার জহুরকে মিসেস হুরায়রা হামরাজ করতে পারবো। ভালোবাসার উজ্জ্বলতা সংযুতি কি প্রমাণ করে দেব? এই আবার কেমন কথা? কেন বোঝনি? না। শোনো একটি কথা, এই হামরাজ তোমার মধ্যে প্রণয়ের দীপ্ত অনুরক্তি পেয়েছে। এখন কি করতে হবে? কিছু না, হাতটি ধরো আর চলো ম্যাজিস্ট্রি ফর্ম ফিল আপ করতে। পাগলাটে পর। পাগলাটে অনুরক্তি আমার। সুখীর মতো হুহু হেসে জহুর কাশির গেরোয়ের মাঝে ছুটতে শুরু করে। আমরা যখন কিসে সে ছুটতে থাকে তার হুড়নারির পিছে। হোক না কিছু সম্পর্কের শুরুটা অপ্রকাশিতভাবে। জীবন আছে যখন আনন্দে কাটাক তাদের সম্পর্কটা মায়া না থাকিলে হয়তো সুখে বড় হবে জীবনের শেষটা। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।